করার আগে শুরু করার আগে যেটা জিজ্ঞাসা করা যে আমরা যারা ডাক্তার নার্সিং স্টাফ এখানে আছি, তো আমাদের লাইফে হয় পড়াশোনা বা পরে বা প্র্যাকটিস ক্ষেত্রে আমরা কি এরকম কোনো সিচুয়েশনে ফেস করছি যেখানে আমাদের জুনিয়র বা বন্ধু ইভেন পেশেন্ট যে আমাদেরকে তাদের এই চিন্তাগুলো শেয়ার করেছে, কখনো বলেছে? সেই সময় কি আমাদের খুব এরকম মনে হয় যে কি বলবো বা কি বলা উচিত বা হাউ টু হ্যান্ডেল ইট, হাউ টু অ্যাপ্রোচ ইট? তো যেটা আমার বক্তব্য সেটা হলো যে সুইসাইড প্রিভেনশন কথাটা বলা হচ্ছে। তো ইজ সুইসাইড প্রিভেন্টেবল? তো ইজ দেয়ার এনি অ্যাপ্রোচ অর ইজ দেয়ার এনি সায়েন্টিফিক মেথড or how to address suicide? Is it a medical issue or not? Is it a socio-medical issue or not? Because এখানে actually emergency আরেক মতো থাকবে যে emergency হ্যান্ডেল করা obviously এখন ডিউটিতে আছে নিশ্চয়ই, বাট ইভেন আমি এখন এখানে আরেক ছিলাম, তো সেলফ হার্ম এটা কিন্তু এখানেও আসে এবং মেডিকেল কলেজেও আমরা দেখি যে সেলফ হার্ম এবং সুইসাইডাল উইশেস নিয়ে আসে, কিন্তু অ্যাজ সাচ আমাদের সেরকম ট্রেনিং ছিল না যে আমরা কিভাবে সেটা বলবো। দ্য ইজিয়েস্ট ওয়ে টু ইন এনআরএস ওয়াজ গো টু রুম নাম্বার 7, দ্যাট ওয়াজ আ সাইকিয়াট্রি উইং। ওকে, তো ইভেন ওয়ার্ডের মধ্যে কোনো অ্যাটেম্পট হলে একটা রেফারেল, কিন্তু বাট when I am an independent physician outside where even I run a clinic or I am in a hospital where 24 hours psychiatrist is not there, or I am on night duty RMO, but আমার এমার্জেন্সিতে একটি পেশেন্ট এসেছে যিনি অ্যাক্টিভলি সুইসাইডাল আইডিয়াস বলছেন, অথবা যেটা আমরা আলোচনা করব যে অনেক সময় ডাইরেক্টলি একটা মানুষ বলে না যে আমি মরে যেতে চাই, তাহলে হাউ ক্যান আ ডক্টর আর নার্সিং স্টাফ বি সেনসিটিভ এনাফ টু আইডেন্টিফাই দ্য পিপল হু ইজ অ্যাট রিস্ক? তো যেটা নিয়ে শুরু করতে পারি আমরা সেটা হলো যে সিমিলারলি একটা মানুষের কথা বলি। A 52-year-old man comes to your OPD. অনেক দিন ধরে আপনি চিকিৎসা করছেন, তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, লাস্ট 2-3 সপ্তাহ ধরে ঘুমাতে পারছে না, বলছে যে সারা শরীরে জ্বালা যন্ত্রণা ব্যথা করছে, ওজন কমে আসছে লাস্ট 2-3 মাস ধরে, খিদে পাচ্ছে না। কনসালটেশনের সময় আপনি ওনার ডায়াবেটিক প্রোফাইলটা মানে রিভিউ করতে করতে দেখেছেন যে মাল্টিপল মেডিকেশন দিয়েও ঠিকমতো কন্ট্রোল করতে পারছেন না। লাস্ট 6 মাসে দুবার অ্যাডমিট হয়ে গেছে কমপ্লিকেশন নিয়ে। তো লাস্ট ডিসচার্জের পর ফলো আপে এসেছে, দ্যাট টাইম হি টেলস দ্য ডক্টর মাই মেডিসিনস আরন্ট হেল্পিং মি এনিমোর। মানে এত চেষ্টা করছেন তবুও সুগারটা কমছে না এবং এই কমপ্লিকেশনগুলো বারবার করে আসছে। আফটার ব্রিফ পজ হি অ্যাডস মাই ফ্যামিলি উড প্রবাবলি বি বেটার অফ উইদাউট মি। মানে আমি ছাড়া আমার মনে হয় আমি না থাকলে আমার পরিবার বেশি ভালো থাকবে। এরপর ডাক্তারবাবু বলেন যে এরকম চিন্তা করবেন না, এরকম চিন্তা করতে নেই, মনকে শক্ত করুন, আমরা তো চেষ্টা করছি, আমরা ওষুধগুলো বদলে দিই, বর্তমান যে ওষুধটা চেষ্টা হয়েছে হয়তো এটা ভালো করছে না, বা একটা এক্সট্রা হয়তো লাগতে পারে বা ইনসুলিন হয়তো লাগতে পারে, এটা নিন আপনি সুস্থ হয়ে যাবেন, এরকম চিন্তা করবেন না। জেনারেলি দ্য ইমিডিয়েট রিঅ্যাসুরেন্স এনি অফ আস ক্যান গিভ when যখন আমাদের এই কথাগুলো বলা হয়, যে শুধু ডাক্তার নার্স হিসেবেই না, সমাজে যখন একটা মানুষ বলে মরে যাওয়ার কথা বা বেঁচে না থাকার কথা, যা দ্য ইমিডিয়েট রিফ্লেক্স ইজ দ্যাট ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। So after 3 days he comes, we get a information that he died. এই যে পরিস্থিতিটা, এটা আমাদের নরমাল ন্যাচারাল রিফ্লেক্স। আমরা কি how else can we respond? Is there any way that we can respond and that person may be directed to our help? So one is এতটা আর্লিতে, মানে যখন জাস্ট বললো যে আমি বলেনি কিন্তু যে আমি মরে যাবো বা আমি মরে যেতে চাই, ঠিক আছে, হয়তো সেটা ডাইরেক্ট বললে আপনি সাইকিয়াট্রি রেফারেল করতেন সেখানে, কিন্তু অধিকাংশ মানুষ কি এসে বলে যে আমি মরে যেতে চাই? The global scenario যেটা কালকে আমি বলছিলাম যে how common is suicide. Globally 7 lakhs, more than 7,20,000 এটা হলো per year, every year deaths due to suicide. মানে এবং তার মধ্যে যে ফ্র্যাকশনটা ইন্ডিয়াতে, হ্যাঁ, সেটা হচ্ছে যে
যদি টোটাল নাম্বার ধরি চারটে ডেথ, তার মধ্যে তিনটে হয় লোয়ার মিডল ইনকাম কান্ট্রি। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লোয়ার মিডল ইনকাম, এবং সেই লোয়ার মিডল ইনকাম কান্ট্রির যে 26% সেটা ইন্ডিয়া। মানে এত লোয়ার মিডল ইনকাম কান্ট্রির মধ্যে ইন্ডিয়াতে 1/4 অফ দ্য সুইসাইড হচ্ছে। নাম্বারস যদি দেখা যায় তাহলে 2024 লাস্ট সেন্সাস যেটা এনসিআরবি 1.7 লাখ ইন আ ইয়ার, যেটা 2015 1.3 লাখ থেকে বেড়ে হয়ে গেছিল। এবং তাদের মধ্যে এই যে 2024 এর যে সেন্সাস, তাতে লাস্ট দেখা গেছে তাতে হাইয়েস্ট যাদের ইকোনমিক স্টেটাস তারা হলো ডেইলি ওয়েজ ওয়ার্কার পারবে। এবং শুধুই ডেথস নয়, মোর দ্যান 15 পিপল অ্যাটেম্প্ট পার ডে। মানে একটা কমপ্লিটেড সুইসাইডের পিছনে 15টা অ্যাটেম্প্ট আছে, আর তার পিছনে 200 জন সুইসাইডালিটি নিয়ে বাঁচছে। হোয়াট ইজ সুইসাইডালিটি? সুইসাইডালিটি অ্যাজ আ হোল একটা ব্রড টার্ম। সুইসাইডালিটি মানেই যে এখনই সে সুইসাইড করছে এমনটা নয়, বা এখনই সে অ্যাটেম্প্ট করছে এমনটা নয়। সুইসাইডালিটির মধ্যে সুইসাইড মানে কি, অ্যাটেম্পটেড সুইসাইড, অ্যাবর্টেড সুইসাইড, ইন্টারাপ্টেড সুইসাইড। Suicide, definitely the core of it, there are multiple ways people can times people can think of harming themselves, but one with an intent to die, মানে যে কারণে আমি নিজেকে আঘাত করছি তার পিছনে কারণ আছে আমি মরে যাব, আমি বাঁচতে চাই না, সেই পার্টিকুলার সেলফ হার্মকে বলা হয় সুইসাইড। এবং সেটা যদি আমি একটা চিন্তা করেছি আর যদি আমি সেটা কাজে করি, মানে অ্যাটেম্প্ট করি, তাকে বলা হয় অ্যাটেম্পটেড। আর অ্যাবর্টেড হলো নিজের দ্বারা কোনো কারণে, আমরা আলোচনা করব কেন সেলফ অ্যাবর্ট হয়। আর কোনো কারণে ইন্টারাপ্টেড, মানে অপরের দ্বারা আমাকে আটকানো হয়েছে, তাই আমি অ্যাটেম্পটটা করতে পারিনি। যেটা বলছিলাম যে এমন কিছু সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার আমরা বলি, বা নিজেকে আঘাত করার কিছু সময়, সেই সময় মূলত আ ক্রাই ফর হেল্প। সুইসাইডের যে সাইকোলজিটা আমরা পরে পড়বো, it is generally hopelessness, and non-suicidal self-injury is generally cry for help. সেটা সেলফ হার্ম, ডিফারেন্ট মোডস অফ সেলফ হার্ম হতে পারে, হাত কাটা বা কোনো রকম এক্সট্রিম নিয়ে নেওয়া। কিন্তু সেই মানুষটি আমাকে বলেছে যে না ডাক্তার, আমি আই ডিডন্ট ডু ইট টু ডাই, বাট সেই সময় আমার এত অস্বস্তি হচ্ছিল, আমি ভাবছিলাম যে যদি ঘুমিয়ে পড়ি তাহলে ভালো হবে এতগুলো করতে। বা যে অনেকে সেলফ হার্ম করতে করতে ওই ব্যথাটা আমার মনটাকে নাম করে দেয়। তো এইগুলোতে কিন্তু ইনটেন্ট অফ ডাই নেই। কিন্তু এমন নয় যে নন সুইসাইডাল সেলফ ইনজুরি বিহেভিয়ার দ্বারা মানুষ মারা যায় না। সেই যদি লিথালিটি, সেই সময় লিথালিটির যে জাজমেন্টটা, যে এটার দ্বারা মৃত্যু হতে পারে কি হয় না, সেই জাজমেন্টটা যদি ঠিক থাকে তাহলে হয়তো সেটা সুইসাইডাল আউটকাম হবে না। কিন্তু এমন না, বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যখন অ্যাটেম্প্ট হয়, they may not be able to judge what is lethal and what is not lethal. তো আমরা সুইসাইডের ক্ষেত্রে প্রাইমারি সুইসাইড প্রিভেনশনের ফোকাসে যাব। নন সুইসাইডাল সেলফ ইনজুরি এতবার যদি লাগে আমরা ওটা আলাদা করে ডিসকাস করব, দেখব। তো আর ফিজিশিয়ানস ইম্পর্টেন্ট, মেডিকেল প্রফেশনালস, ফিজিশিয়ানস, সাইকিয়াট্রিস্টটা তো আছেই। তো সুইসাইড হলে তো সাইকিয়াট্রিস্ট দেখে নেবে, রিয়েলি রিকোয়ার্ড। কি মনে হয় physicians or health workers, other professionals, are they required to be trained on suicide prevention? তো এই স্টাডিজ গুলো সবই হয়েছে যখন ইউকে তে ওরা সুইসাইড ট্রেন বা সুইসাইড যে প্রিভেনশনের যে স্টাডি গুলো করেছিল ইউকে তে। তো তাতে ওরা যেগুলো করতো সেটা হলো যে, একটা হলো যে এই স্টাডিটা যেখানে দেখে যে প্রতি 4 জন যারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল তার মধ্যে 3 জন লাস্ট 1 ইয়ারে একজন বা তাদের যে ফিজিশিয়ান ইউকেতে তাদেরকে ভিজিট করেছে, এন্ড 3 in 4 who died in suicide visited their physician in the last 1 year with multiple problems which are not related to mental health. They had presented with body pain, fatigue, insomnia, medically unexplained symptoms. Rarely people tell I want to die, but because there was, before this study they had not included this training into physician training or mental health training into the training of physicians, তাই তারা দেখেছে যে এই সিম্পটমস গুলোর পিছনে কি ছিল বা সেই মানুষটার মধ্যে কি চলছিল সেটা এলিসিট করা হয়নি, করা যায়নি। এবং তো এই ক্ষেত্রে যেটা বলা যে ইয়েস ফিজিশিয়ানস ডু ম্যাটার। বর্তমানে আমাদের দেশে according to WHO 1 in 1 lakh সাইকিয়াট্রিস্ট থাকার কথা,
সেটাও সেটা আমাদের দেশে নেই, তার থেকে অনেক কম আছে, 1 in 10 lakhs নেই। সুতরাং সাইকিয়াট্রিস্ট দ্বারাই যে সুইসাইড বা মেন্টাল হেলথ প্রবলেম সলভ হয়ে যাবে এটা কোনোদিনই সম্ভব না। তাই so so one is physicians do cater to a huge population of people who are suffering from illnesses, and illnesses are not only medical but also they are manifestation of social and psychological difficulties. So ফলে এই পেশেন্ট এই পপুলেশন অলরেডি অ্যাট রিস্ক অফ সুইসাইড। সুইসাইড মানে এমন নয় যে সেটা শুধু মেন্টাল হেলথ প্রবলেম থেকেই হতে হবে, সুইসাইড কিন্তু সোশ্যাল এবং ইকোনমিক্যাল কন্ডিশন থেকে হতে পারে, যেগুলো আমরা দেখেছি বহু সিচুয়েশন যেখানে একটা সাডেন মেজর আনপ্রেডিক্টেবল একটা লস তার লাইফে, বিশাল একটা লোন বা বিশাল একটা ক্ষতি হয়ে গেছে পরিবারে। এমন নয় যে মানুষটি 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 4 সপ্তাহ ধরে ডিপ্রেস ছিল বা বহুদিন ধরে কোনো মেন্টাল ইলনেস ছিল, তার জন্য সে সুইসাইড করেছে। হঠাৎ একটা মেজর লসের জন্য মানুষ সাডেনলি suicide can be a choice, but generally WHO says that majority of the suicides precedes with warning signs. Though there are minority, but majority precedes with warning signs. If they are picked up, if we know what to notice, what to ask, and how to ask, then we can actually prevent a lot of things. And suicide prevention can be done to an extent to common people. Like if I যদি আমি analogy বলি, how chest pain is a emergency. যখন এমার্জেন্সিতে আমরা বসে একটা পেশেন্ট আসে বলে আমার চেস্ট পেন হচ্ছে, তো আমরা কি শুরুতেই বলে দিই আরে না না এটা তো কার্ডিয়াক না, তুমি বাড়ি চলে যাও। উই ডু গো টু অ্যান অ্যাসেসমেন্ট, আ ব্রিফ হিস্ট্রি। যে হিস্ট্রিতে আমরা জিজ্ঞেস করি যে ওকে ইন্সপিরেশন হচ্ছে, পস্টারাল চেঞ্জে হচ্ছে, এক্সেশনাল হচ্ছে, এটা করে কি আমরা একটা ক্লিনিক্যালি ডিফারেনশিয়াল করার চেষ্টা করছি। ইভেন যেখানে ডাউটফুল সেখানে আমরা ইনভেস্টিগেশন করছি, ট্রপটি করছি, ইসিজি করছি। সো we also go through an approach before deciding যে এই পেশেন্টকে আমি একটা অ্যাডমিট করব নাকি এই পেশেন্টকে ডিসচার্জ করব নাকি এই পেশেন্টের আমি একটা লোডিং ডোজ দেব। ফলে এভরি প্রেজেন্টেশন like chest pain which is an emergency has to be assessed. So the main point is suicide is an emergency. A person who is expressing any sort of কোনো রকম ভাবে হতাশা বা কোনো মৃত্যুর কথা বা যে কথাটা ওই ভদ্রলোক বললেন যে আমার মনে হয় আমাকে ছাড়াই আমার পরিবার ভালো চলবে, এই কথাটা অ্যাকচুয়ালি যে একটা ওয়ার্নিং সাইন। If I had known that or that physician had known that, the physician would have assessed, and it does not require a psychiatric interview. এরকম নয় যে এক ঘন্টা বসে কথা বলতে হবে। Within few questions, few steps, you can assess and stratify the risk and take a decision. তো সেই অ্যাপ্রোচটাকে আমরা যেখান থেকে অ্যাডাপ্ট করেছি সেটা বলে সেফটি নেটওয়ার্ক, সেফটি ফ্রেমওয়ার্ক, সুইসাইড অ্যাসেসমেন্ট রিস্ক একটা ফর্মুলা, খুবই শর্ট। আমি ক্লিনিক্যালি সেটাকে এক্সপ্লেইন করব, স্কেলটার মধ্যে যাচ্ছি না। স্টেপসের মধ্যে এটাই যে টু রিকগনাইজ, যে যেমন আগের দিন যেটা বুঝলাম যে ডেলিরিয়াম, we have to predict delirium, we have to early recognize that this person is at risk of delirium. Like that, a physician or a healthcare worker can predict suicide, can predict that this person is at risk of suicide. এই মানুষটিকে আজকে বাড়ি চলে গেলেন, এই মানুষটি কালকে হয়তো আর আসবে না। তো how can I do that? What are the risk factors I should look for? আমার ডে টু ডে প্র্যাকটিসে, বাট আই উইল বি ভেরি কগনিজেন্ট অ্যাবাউট দিস সাইন্স। যেভাবে আমাকে চেস্ট পেইন পড়ানো হয়েছে, যেভাবে আমাকে সিভিএ পড়ানো হয়েছে, একটা পেশেন্ট লিম্ব উইকনেস নিয়ে এলে হাউ ডু উই প্রম্পটলি রেসপন্ড? সিটি স্ক্যানে পাঠাই তো ইমিডিয়েটলি, উই ডিলে, উই ডু নট ডিলে। বাট ফর সুইসাইড উই ডু নট হ্যাভ দ্যাট নলেজ, উই ডু নট হ্যাভ দ্যাট সেন্সিটিভিটি গ্রোন আপ, ইট হ্যাজ নট কাম আপ ইন আওয়ার রিফ্লেক্স ইয়েট, যে কি ধরনের সিচুয়েশনে এই পেশেন্টটার সুইসাইডিটি থাকতে পারে যেটা আমি অ্যাড্রেস করব, সেটাই আমরা জানতে চাইছি এই ওয়ার্কশপে। তো তারপরে হাউ টু আস্ক, কারণ একটা হলো আইডেন্টিফাইং রিস্ক ফ্যাক্টর যে এই মানুষটি অ্যাট রিস্ক অফ সুইসাইড। সেকেন্ড হলো ওকে হাউ উইল আই এনকোয়ার দ্যাট ইজ দিস পারসন গোইং টু অ্যাটেম্প্ট টুনাইট অর ইজ দিস পারসন থিংকিং অফ অ্যাটেম্পটিং, ইজ দিস পারসন অলরেডি প্রিপেয়ারিং। এটা আমরা কি করে করব? হাউ টু আস্ক দ্যাট, মানে ডাইরেক্টলি জিজ্ঞাসা করব। আর অ্যাসেস কিভাবে করব, মানে বুঝলাম তো যে এইগুলো আছে, দেন হোয়াট ইজ, সবাইকে কি অ্যাডমিট করব, সবাইকে কি সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে দেব, সবাই কি যাবে, যদি না যায় কি করব? অনেক সময় এটাও একটা চ্যালেঞ্জ যে আপনি একজন রোগীকে দেখেছেন, আপনার মনে হয় যে শুধু সুইসাইডের ক্ষেত্রেই নয়, মেন্টাল হেলথ প্রবলেমস মনে হয় যে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো উচিত। কিন্তু আমাদের দেশে যে ধরনের লাইসেন্স প্র্যাকটিস চলে, one of the primitive modes of consultation in psychiatry, primitive because it's like cross door, like আপনি একটা ঘরে বসে আছেন, সাইকিয়াট্রিস্ট আরেকটা ঘরে, মানে পেশেন্টকে বললাম
তাকে করিডোর দিয়ে ওই ঘর অবধি যাওয়া পর্যন্ত তবে তার কনসালটেশনটা এন্ড হবে। দেয়ার আর মেনি কোলাইজিং মডেলস অফ কনসালটেশন লাইজেন। তো সেই ক্ষেত্রে এই দেশে রেফারাল ফেলিয়ার ইজ নট আ এক্সেপশন, ইটস আ রুল। তাহলে সুইসাইডের ক্ষেত্রে রেফারাল ফেলিয়ার উইল কজ হোয়াট? উইল টেক আ লাইফ। তো রিস্ক ফ্যাক্টরস ফর সুইসাইড যখন আমরা বোঝার চেষ্টা করছি যে এই রিস্ক ফ্যাক্টরগুলো একটু আমরা যদি বোঝার চেষ্টা করি যে the strongest risk factor till date what has been found যে এটা যদি থাকে, this person has to be assessed in detail, that is previous attempt of suicide. যদি বাড়ির লোক বা পেশেন্টের থেকে আপনারা জানতে পারেন যে আগে কখনো এই ব্যক্তি বা এই পেশেন্ট আগে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, always be sensitive enough that there is a risk if any current risk factors can be identified. Current গুলি আমরা ডাইনামিক আলোচনা করব। স্ট্যাটিক এর মধ্যে strongest is previous suicide attempt. Mental health conditions অবশ্যই depression, high prediction of suicide in depression, family history of suicide, history of childhood adverse experiences, যাদের শৈশবের বহু এক্সপিরিয়েন্স যেগুলো ট্রমা হিসেবে ভবিষ্যতে বিভিন্ন সময় রিকালেক্টেড হয় বা তাদের লাইফকে এফেক্ট করে, তারাও একটা রিস্ক। এগুলো স্ট্যাটিক রিস্ক, থ্রুআউট লাইফ এই রিস্কটা এক্সিস্ট করছে। বাট ডাইনামিক রিস্ক ইজ যেখানে বর্তমানে সাডেনলি একটা মেজর মেডিকেল মেডিকেল স্কেলে যদি ডিসকাস করি, একটা মেজর মেডিকেল কন্ডিশন ডায়াগনোজ হলো, টার্মিনাল ইলনেস ডায়াগনোজ হলো, ক্রনিক পেইন রিজলভ করছে না, বা একটা ক্রনিক ইলনেস যেটা কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না, ফিজিশিয়ান মাল্টিপল ওয়েজ চেষ্টা করছে, কমপ্লিকেশনস অ্যারাইজ করছে, মাল্টিপল অ্যাডমিশনস হচ্ছে, উইথ আ ব্যাকগ্রাউন্ড অফ স্ট্যাটিক রিস্ক ফ্যাক্টরস, মেজর লাইফ স্ট্রেসেস যেটা বললাম, সাডেনলি এমন একটা লাইফ ইভেন্ট হলো, এমন ঘটনা ঘটলো যেটা হতে পারে প্রিয়জনকে হারানো, হতে পারে বিশাল একটা ফাইন্যান্সিয়াল লস, এক্সট্রিম নিজের পজিশন লস, নিজের সেলফ ইমেজ লস, ইভেন পেশেন্টস এবং যারা অত্যাধিক অ্যালকোহল ইউজ করছে বা অত্যাধিক সাবস্টেন্স ইউজ করছে, ইনটক্সিকেশন, এগুলো কিন্তু একটা রিস্ক অফ সুইসাইড। আন্ডার ইনটক্সিকেশন প্রচুর অ্যাটেম্প্ট সুইসাইড হয় এবং ভীষণ লিথাল হয় সেগুলো। স্পেশালি কিছু পপুলেশন যারা আসে আমাদের কাছে, পুলিশ পার্সোনাল, আর্মি, যাদের কাছে লিথাল মিনস আছে, গানস বা এগুলো, তারাও অ্যাট রিস্ক। সাধারণত আমরা যেটা জানতে চাইছি যে একটা পেশেন্ট যখন আসছে, যে যখন আমার সাথে কথা বলছে, তার কথার মধ্য দিয়ে কোন সেন্স গুলো আসলে আমি বুঝবো যে একটা হলো যেটা আমরা আলোচনা করলাম যে আমি না থাকলে আমার পরিবার হয়তো ভালো থাকতো, বা কেউ বলছে যে এতদিন ধরে আমার কালকে যে আলোচনাটা করছিলাম যে আমার বন্ধুটা আমাকে বারবার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি যাচ্ছি না, আমি তাহলে মানুষ নই, বা ওরা শুধু আমার পিছনে নষ্ট করছে সময়, ওদের পড়াশোনা খারাপ হচ্ছে, অপরাধ বোধ কাজ করছে। সুতরাং এই গিল্ট বা হতাশা বা হোপলেসনেস, মানে চোখের মধ্যে ডাক্তারবাবু বলছে যে চিন্তা করবেন না, আমরা তো দুবার চেষ্টা করেছি, এই তৃতীয় ওষুধটা দিলে কাজ হয়ে যাবে, কিন্তু আপনি দেখলেন কথা বলে সেই মানুষটি বললো যে আপনি যাই বলুন আমি জানি ঠিক হবে না। এই যে কথাটা, এই কথাটা যদি আমি একজন সেন্সিটিভ ডাক্তার এবং নার্স হই, নার্সিং স্টাফ হই, তাহলে কিন্তু আমি এটাকে পিক আপ করবো যে এই মানুষটিকে আমি বলেছি কথাটা, কিন্তু ভিতরে কিন্তু আমি আশা জাগাতে পারিনি, তাহলে কি এই মানুষটি অ্যাট রিস্ক? তাহলে কি আমি কিছু জিজ্ঞেস করতে পারি আর কি, ইজ देयर এনি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে এই হতাশাটা কি এতটাই বেড়ে গেছে যে এই মানুষের মনের মধ্যেও বেঁচে না থাকার এমন কোন অ্যাক্টিভ চিন্তা চলছে? উই ডোন্ট, লাইক যেটা আমরা আগের দিনও কথা বলছিলাম যে we are handling an organ which is abstract, that is mind. Unless we speak, unless we assess, unless we elicit, we will not be able to see anything. There is no ECG of mind, there is no MRI of mind. So এই যে imminent warning sign গুলো, যে কয়েকটা, যে যেটা আমি বললাম, hopelessness, excessive guilt, feelings of trapped. আমরা একটা সিচুয়েশনে আছি, তাকে বলছে যে না এটা করলে আপনি বেরোতে পারেন, মানে আমি বলছি সোশ্যাল প্রবলেম, যেখানে মানুষ মনে করতে পারে যে আমি একটা পজিশনে চলে গেছি, কাউকে বলতে পারছি না আমার একটা সমস্যা হয়েছে লাইফে, বা বললেও তারা বুঝবে না, বা ওকে ডাক্তারবাবুর কাছে বলতে পারে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চাই না, হ্যাঁ, কে কি ভাববে। ফলে এই যে ফিলিংস অফ ট্র্যাপড, বেরোনো পাচ্ছি না, এখানে কিন্তু একটা লার্ন হেল্পলেসনেস, মানে আমি জানি আমি নিজেকে সাহায্য করতে পারবো না, আমি জানি এখান থেকে বেরোতে পারবো। তাহলে এই ধরনের যখন কথাগুলো হয়, এগুলো কিন্তু খুব ইমিনেন্ট সাইন, যেটা আমরা বোঝার চেষ্টা করবো যে হাউ অ্যাকচুয়ালি আ সুইসাইডাল প্রসেস হ্যাপেন্স ইন দ্য মাইন্ড।
কিভাবে শুরু হয়, কোথা থেকে উৎপত্তি এবং সেটা কিভাবে প্রোগ্রেস করে। জেনারেলি একটা সোর্স অফ সাইকোলজিক্যাল ডিস্ট্রেস সেটা হলো যে কোনো একটা দুঃখের কিছু হবে সেই মানুষটার জীবনে, সেখান থেকে সেই দুঃখটা সারছে না বা তার সমাধান হচ্ছে না। যে কালকে যে মেয়েটির ঘটনাটা আমরা আলোচনা করছিলাম, যে ও কিছুতেই ঠিক হতে পারছে না, 3 মাস 4 সপ্তাহ চলে গেছে, ও কলেজে যেতে পারছে না, ও পড়াশোনা করতে পারছে না, বন্ধুরা ডাকছে গেলে কথা বললে ভালো লাগছে না, ইচ্ছে করছে না কথা বলতে, খেতে ইচ্ছে করছে না, ঘুম আসছে না, কনস্ট্যান্টলি মনে হচ্ছে যে আমার বোধহয় আর ঠিক হবে না, আমার মন বোধহয় এরকমই থেকে যাবে। এই যে কনস্ট্যান্ট একটা সাইকোলজিক্যাল পেইন হতে বোধহয় থেকেই আমি আর ঠিক হব না ইজ দ্য নেক্সট স্টেজ, যেখানে বাস্তবে আশা বলে আর কিছু নেই, পুরোটাই হতাশায় পরিণত। এই হোপলেসনেস কিন্তু অনেক রকম ভাবে প্রেজেন্ট হতে পারে। একজন ডাক্তারের কাছে বা ইভেন মেডিকেল একটা 5 মিনিটের কনসালটেশনের মধ্যে একটা মানুষ এমন কিছু বলে দিতে পারে যার দ্বারা আপনি ফিল করতে পারেন যে এই মানুষটা হয়তো কোথাও একটা হোপলেসনেস কাজ করছে। আমি রিঅ্যাসিওর করলাম কিন্তু বললে আপনি বলেছেন আমার মনে হয় না ঠিক হবে, বা কেমন আছেন সেই সময় বললেন যে কেমন আর থাকবো, হ্যাঁ আর তো কিছুই বাকি নেই। এই যে কথাগুলো একটা, আমরা তো মানুষ, এই কথাগুলো শুনলে খানিকটা মনের মধ্যে যদি সেন্স জাগে যে ইজ দেয়ার হোপলেসনেস, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তার পরের স্টেজগুলো কি হয়। একটা হলো হতাশা, হোপলেসনেস, তারপর আসে যেটা হলো ডেথ উইশ, যেটা হলো যে অনেকেই বলবে এসে যে তাকেও মাঝে মাঝে মনে হয় যে সকালে ঘুমটা কেন ভাঙে, সকালবেলা মনে হয় যে রাতে যে ঘুমালাম আর যেন ঘুমটা না ভাঙে। These are the death wishes. These are not saying that I will die, I will kill myself. He is not saying, but he is saying that maybe it is better of I could have died. যদি কিছু হয়ে যায় আমার তাহলে ভালো, বেঁচে যাবে, মনটা ভালো হয়ে যায়, মানে মুক্তি পেয়ে যায়। এই যে কথাগুলো কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করছি তখন কিন্তু সে বলছে না অ্যাক্টিভলি আমি নিজেকে মেরে ফেলবো, মনটা না। ফলে এটা কিন্তু ডেথ উইশ স্টেজ। এর পরের যে লেভেলটা সেটা হলো সুইসাইডাল আইডিয়েশনস, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ আইডিয়া। মানে আমি মনে করি যে আমার বেঁচে থেকে লাভ নেই এবং আমি নিজেকে শেষ করে দেওয়ার জন্যই ভাবছি, এই মরে যাওয়া করেই ভাবছি। এটা হলো অ্যাক্টিভ আইডিয়েশন। প্ল্যানিং তারপরের লেভেল, যে কিভাবে, হোয়াট মিন্স, হাউ উইল আই ডু দ্যাট, হোয়েন উইল আই ডু দ্যাট, এট হোয়াট টাইম আই উইল ডু দ্যাট, কিভাবে করব, কিভাবে যাতে অন্যরা আমাকে বাঁচাতে না পারে। এর উপর ডিপেন্ড করছে যে অ্যাটেম্পটা কতটা সাকসেস হবে, কতটা ফেল হবে, এবং তারপর হলো প্রিপারেশন। সেই জিনিসগুলো জোগাড় করতে হবে, সেই সময়টায় বাকিদেরকে বাইরে পাঠাতে হবে, বহু বিষয় আছে। তো সেইগুলো সেই লেভেলটা ক্রস করলে তবেই অ্যাটেম্প। তারপর অ্যাটেম্পের উপর ডিপেন্ড করছে অ্যাটেম্পের লিথালিটি কতটা, প্রোডাক্টিভ ফ্যাক্টরগুলো ছিল কিনা, আটকাতে গেছে কিনা, হয় অ্যাবর্টেড অ্যাটেম্প হবে, নয় ইন্টারাপ্টেড অ্যাটেম্প হবে, নাহলে এটাও খুব অ্যাসেসমেন্টের ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিকজ যখন আমরা রিস্ক ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করি, শুধু রিস্ক ফ্যাক্টরই আমাদের ডিসিশন নিতে হেল্প করে না খুব একটা, তার সাথে ইম্পর্টেন্ট হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর। এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে বহু ক্ষেত্রেই হয়েছে যে আমাদের যখন পেশেন্টরা বলছেন, আমরা জিজ্ঞাসা করেছি যে এমন কিছু আছে যেটা দিয়ে আপনার মনে হয় যে আপনার বেঁচে থাকা খুব জরুরি, আপনি আপনি মরে গেলে মনে হয় তাদের কোনো অসুবিধা হবে। যদি তারা বলে যে না আমার দুটো বাচ্চা আছে, হ্যাঁ, বা আমার পরিবার আছে, আমার বাবা মা আছে, আমি চলে গেলে ওরা কি করবে, ফলে অ্যাক্টিভ আইডিয়া আছে কিন্তু তার কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টরও আছে, মনের মধ্যে তাও চিন্তা করছে যে আমি কি করব। কিছু রেসপন্সিবিলিটি আছে পরিবারের, যে না মেয়ে বিয়ে দিয়ে যেতে হবে, তার আগে আমি এটা করতে পারি না, বয়স্ক মিডল এজের পর বলছি। কিছু পজিটিভ কোপিং স্কিলস এর মধ্যে পড়ে বহু কিছু, সেটা হতে পারে সেই মানুষটি সমাজের জন্য কিছু কাজ করে, সমাজের জন্য ভাবে, কোনো আদর্শ নিয়ে চলে, সেই মানুষরাও কিন্তু একটা প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে পড়ে। যে জীবন হতাশ, কিছু ভালো লাগছে না, বেঁচে থেকে লাভ নেই, কিন্তু না এটা আমি করতে পারি না, আমার কিছু কাজ আছে এই সমাজে, আমার কিছু কাজ আছে অন্যের জন্য। ওই পুরোনো দিনেও বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমেও মানুষ, এবং এখনো বর্তমানে যে সমাজের কথা ভেবে বা কোনো পজিটিভ ফিলোসফি বা পজিটিভ আইডিওলজি দ্বারা চালিত মানুষেরও কিন্তু একটা লেভেল পর্যন্ত সে নিজেকে রেস্ট্রেন করতে পারে। এমন নয় যে সেগুলো প্রিভেন্ট করবে সুইসাইড কমপ্লিটলি। মানে যারা পজিটিভ এর মধ্যে আছে বা যাদের দুটো বাচ্চা আছে, যারা খুব কনসার্ন, মানে এই নয় কিন্তু তারা সুইসাইড করবে না। তো এটা আমাদের ভাবলে ভুল হবে যে প্রোটেক্টিভ ফ্যাক্টর মানে এগুলো প্রিভেন্টেবল ফ্যাক্টরস। দিস আর there is a balance of both risk and protective factors. এই ব্যালেন্স যে সময় চলে যাবে তখনই কিন্তু জিনিসটা এগ্রেভেট করবে।
পজিটিভ থেরাপিউটিক রিলেশনশিপ আমি এটাতে হাইলাইট করব, কারণ আমরা যখন ডাক্তার, হেলথ ওয়ার্কার, মেন্টাল হেলথ প্রফেশনাল, সাইকিয়াট্রিস্ট, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা থেরাপিউটিক পজিশন আছে পেশেন্টের সাথে। সেটা কিভাবে কাজ করে আমরা বহু ক্ষেত্রে দেখেছি। আমরা যখন, যেহেতু আমরা পেশেন্টের, আমাদের অবভিয়াসলি এনকাউন্টারিং সুইসাইড ইজ ভেরি কমন ইন ডে টু ডে লাইফ, তো ডে টু ডে প্র্যাকটিস। তো বহু ক্ষেত্রে হয়েছে যে পেশেন্টের সুইসাইডিলিটি কনস্ট্যান্ট, মানে আই এম ট্রিটিং দ্যাট পারসন over months and years, things are not improving, but every visit she would tell that কি সবসময় মনে হয় যে আমি কেন আমার দুটো বাচ্চাকে নিয়ে তিনজনই মরে যাই, কিন্তু আপনার সাথে প্রতিদিন কথা হয়, প্রতি মাসে দেখা হয়, শুধু এইটুকু ভেবেছি, মানে ইনচারাকে বলেছে, ইনচারার একটা পেশেন্ট, যে আমি যদি সুইসাইড করি তাহলে আপনার হয়তো মন খারাপ হবে, ইউ মাইট ফিল ভেরি স্যাড, দ্যাট ইজ ওয়াই আই এম নট সিক। জগদীশ স্যারের পেশেন্ট, জগদীশ স্যার থেকে আমরা শুনেছি যে স্যারের পেশেন্ট থেরাপি চলাকালীন কখনো কোনোদিনই একমত হননি যে তার বেঁচে থেকে কোনো লাভ আছে, কিন্তু এইটুকু বলেছেন যে আমি যদি সুইসাইড করে ফেলি তাহলে হয়তো আপনি যে এত এফর্ট দিয়েছেন আমার পেছনে, সেটা আপনি খুব হতাশ হবেন, কিন্তু ক্রনিক্যালি ডিপ্রেসড, একেবারেই কোথাও হোপফুলনেস যে এসছে এমনটা না কখনো সেই পয়েন্ট অফ ট্রিটমেন্ট। তো হ্যাভিং আ গুড থেরাপিউটিক রিলেশনশিপ with their therapist, in spite of having huge hopelessness, nothing hopeful in the world can appear to be a very strong protective factor. ফলে যে ডাক্তারবাবু সেন্সিটিভলি কথা বলেন, তার রোগের সাথে তার মনের কথাটা জিজ্ঞেস করেন এবং রেগুলার ফলো আপে তাদেরকে দেখেন, সেই ক্ষেত্রেও পেশেন্ট রিস্ক ফ্যাক্টর থাকলেও সে হয়তো সেই পজিটিভ রিলেশনশিপটা, যে থেরাপিউটিক রিলেশনশিপটা, সেটাকে কাউন্ট করবে বিফোর অ্যাটেম্পটিং। তো বেসিক্যালি আমরা যদি রিস্ক ফ্যাক্টর এবং প্রোটেক্টিভ ফ্যাক্টরকে এভাবে আন্ডারস্ট্যান্ড করি, যে একটা পেশেন্টকে যখন আমি দেখছি যে আমি তার সম্পর্কে আমি খানিকটা জেনেছি যে তার আগে একটা অ্যাটেম্পট ছিল, বা তার ফ্যামিলিতে কেউ অ্যাটেম্পট করেছিল, যখন আমরা মেডিকেল হিস্ট্রি নিয়েছি, ফ্যামিলি হিস্ট্রি নিয়েছি, যদি আমরা পেয়ে থাকি, বা তার অলরেডি বহু বছর ধরে এক্সেসিভ ড্রিঙ্কিং করে, এক্সেসিভ অ্যালকোহল ইউজ করে, এগুলো হলো তার প্রিডিসপোজিং যেটা স্ট্যাটিক ফ্যাক্টর। প্রেসিপিটেটিং ফ্যাক্টর হোয়াই নাও, এখন কেন হঠাৎ এর হতাশাটা হলো, ইজ দেয়ার এনি সোশ্যাল লস, ইজ দেয়ার এনি ফাইন্যান্সিয়াল লস, ইজ দেয়ার এনি মেডিকেল ইলনেস which has recently been diagnosed, যেটার প্রগনোসিস বাজে, বা যেটা হয়তো তাকে বোঝাতে পারিনি ভালো করে, যে প্রগনোসিসটা গ্রেভ হলেও স্টিল দেয়ার ইজ আ হোপ, হয়তো আমি গ্রেভ বলেছি পুরোটাই ব্ল্যাক করে নিয়েছি। তো এই যে বিষয়গুলো, যে হোয়াই নাও, হোয়াট হ্যাপেন্ড নাও, এন্ড হোয়াট ইজ পারপিচুইটি, মানে তার বাড়িতে বাড়ির লোকজন তাকে বুঝতে পারে কিনা, বা সেগুলোকে অ্যাড্রেস হয়েছে কিনা, তার যে মনের বিষয়গুলো সেগুলো হচ্ছে কিনা, আর প্রোটেক্টিভ গুলো আমি যেগুলো বললাম, এইগুলো অ্যাসেস করে আমরা ওভারঅল ডিসিশনটা নিতে পারি। নাও দ্য পয়েন্ট ইজ মেনি টাইমস আমরা কতজন মনে করি যে সুইসাইড সম্পর্কে পেশেন্টকে জিজ্ঞেস করা উচিত, সুইসাইড নিয়ে আলোচনা করা উচিত। সুইসাইড নিয়ে পেশেন্টের সাথে আলোচনা করলে পেশেন্টের অ্যাটেম্পটের রিস্ক বেড়ে যেতে পারে। এটা করতে খুব অসুবিধা হয়, যে হাউ টু আস্ক। আমি খুব হেজিটেট করি বলার সময়, এটা এভাবে কখনো বলি যে, কখনো কি যারা একটু ডিপ্রেসড কথা বলতে বলতে মনে হলো, তাদেরকে এভাবে বলি যে আমার কি কখনো মনে হয় যে লাভ বা যে তুমি করি একটা চলে যায়, মানে একটু বলতে কষ্ট হয়। আরেকটা ব্যাপার আছে, হয়তো বললাম যে এরকম আর কি, যে দেখুন জীবন তো তাই বলে শেষ করে দেওয়া যায় না, আস্তে আস্তে আমরা হয়তো এটা ওভারকামও করবো। এরকম কখনো কখনো আমি তো পেশেন্ট বলতে হয়তো বন্ধু বান্ধব বা কারোকে মনে হচ্ছে, তখন এইভাবে বলেছিলেন জীবন শেষ করে দেওয়ার কথা বললে কি মানুষের মধ্যে যে যারা সুইসাইডাল তাদের কি সুইসাইডালিটি বেড়ে যায়, বা সেটা যদি আলোচনা করে সে আমার সাথে, তাহলে কি তার সুইসাইড প্রিয়া বেড়ে যেতে পারে? এক্সপেকটেশন অনেকে থাকে আর কি, পার্সন টু পার্সন রিলেশন যখন আইডিয়াটা খুব ভালো, তখন সিরিয়াসলি যখন দুনিয়াতে বলা হয় তখন খুবই তারা হয়ে যায়, ইমোশনালি হচ্ছে এটা নিতে পারে। যে আমাকে বললেন আমার মনের মধ্যে চিন্তাটা আসছে, এটা রিকগনাইজ করছে এবং আমাকে এভাবে বলছেন, আমি এটা করছি কিনা, সেটা ভালো করে ওই কিন্তু অনেক সময় নিতে পারে না। আচ্ছা, যদি আপনি জিজ্ঞাসা করেন যে এরকম তুমি ভাবছো কেন, এরকম চিন্তাটা আসছে, কি হয়েছে, কি মনে করছিস,
কেন এটা হচ্ছে এবং কিছু মানে প্রেসিপিটেটিং ফ্যাক্টর কিছু আছে কিনা যখন জিজ্ঞেস করা হয় তখন অনেক সময় তারা আর কি বলতে পারে না বলতে পারে আপনি এরকম করে বললেন এরকম একটা চিন্তা অনেক করে লিখিত আর কি বক্তব্য দেয় যে উনি এটা বলেছিলেন তখন এটা আমার মনের মধ্যে কিন্তু এই চিন্তাটা এসেছে এটা অনেক সময় করে মানে তাকে জিজ্ঞেস করলে মনে হয় সে ভাবছে আমাকে তো আইডেন্টিফাই করে ফেললো, তাহলে আমার মনের ভাবনাটাকে তো ভেবে মানে বুঝতে পেরে গেছে। এইখান থেকে একটা রেজিলেট করে এটা ডাইরেক্টলি না হলে আমার যেটা মনে হয়, আমি যেটা পরিমাণ করবো যে যাকে মনে হয় যে এই এই রোগটা অ্যাকচুয়ালি মন থেকে আসছে এবং মানে হি অর শি ইজ ওভার মানে কি বলবো ওভারবার্ডেন্ড উইথ সো মাচ স্ট্রেস, সেক্ষেত্রে আমি এইভাবে অনেক সময় জিজ্ঞেস করি যে আপনার লাইফে কি এখন খুব কি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা কী কাজ করেন এইরকম, বা কজন আছেন বাড়িতে, এরকম একটা কি বলবো একটা জেনারেলাইজড ইয়ে থেকে সিনারিও থেকে নিয়ে তাকে একটুখানি রাস্তা দেখিয়ে দিই। তাতে কিন্তু অনেকে অনেক সময় বলতে থাকেন যে আমি কাউকেই বলতে পারছি না কিন্তু আমার এরকম এরকম পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি, এবং এইখান থেকে আমি অনেক সময় বলেওছি যে আপনি যদি কারোর কাছে যেতেও না পারেন তাহলে ক্লোজেস্ট কাউকে যদি মনে করেন কনফাইন করা সেটা করতে পারেন, অথবা আমরা কিন্তু আছি এখানে আপনাকে শোনার জন্য। প্রথমেই বলি না সাইকিয়াট্রিস্টের কাছে যান, কেন ইটস বিকামিং মানে ইট হ্যাজ বিকাম আ ট্যাবু যে ওটা আমি পেশেন্টকে খুব বলে ভালো দেখেছিলাম রেসপন্স হয়েছিল তাকে যে বলেছিলাম যে এরকম আপনার সিচুয়েশন তো প্রফেশনাল মধ্যে আছে ডিফিকাল্ট টাইম আছে অনেকে দেখেছি এই সময় তারা এরকম ভাবে যে সুইসাইড করবে। আপনারা আবার মনে এরকম আসছে না তো এরকম অ্যানালজি দিয়ে যখন করেছিলাম তখন দেখলাম মানে সে ইজিলি নিতে পারবে এরকম বললো যে আমারও মনে হয় মনে এরকম আসে সেটাই যখন বলা গেল যেটা হয় একটা আমার যেটা প্রবলেম হলো ডায়ালিসিস পেশেন্টগুলো ক্রনিক ইলনেস, তো তাদের এটা খুব বেশি হয়। তারা বেশিরভাগ পেশেন্ট এসেই বলে যে হচ্ছে আর কি কিছুই তো খেতে পারি না, প্রতি সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস, ডেলি সপ্তাহে হলে 3 দিন করে টাকা অ্যারেঞ্জ করা, মানে সপ্তাহে জোগাড় করে এবং ডেলি মানে টোটাল তার লাইফ থেকে সে ডিটাচ হয়ে যাচ্ছে তার কাজকর্ম থেকে। সে বারে বারে মানে প্রতিদিন কোনো না কোনো পেশেন্ট এটা বলেই থাকে যে আর কি হবে বেঁচে আর বা কদিন, মানে এটা রেগুলার বলে এবং রেগুলার যতটা পারি আমি আমার থেকে তাকে মোটিভেট করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কি অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা? এই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের মাধ্যমে অনেক কিছু শিখে গেছি এবং আমরা আমাদের সাধ্যমতো অলরেডি বহু বিজ্ঞানী অ্যাপ্লাই করে আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। দেখা যাক যদি কিছু অ্যাডিশনাল এখান থেকে আরো এক্সট্রা আপনাদের প্র্যাকটিসকে আরো স্ট্রেংথেন করা যায়। তো প্রথম যেটা হলো যে হাউ টু আস্ক ইজ হোয়ার টু আস্ক। জেনারেলি যখন আপনারা কনসালটেশন করছেন হয়তো ফ্যামিলির সাথে এসেছে কোনো একটা ওয়ার্নিং কাইন্ড অফ সেন্টেন্স পেশেন্টের থেকে আপনি শুনেছেন। ইন জেনারেল ইন মেডিকেল প্র্যাকটিস আমরা হয়তো অতটা পেশেন্টকে অ্যালোন কতটা ইন্টারভিউ করি আই ডোন্ট নো, বাট ইন দিস কন্ডিশন যেখানে আপনার মনে হয় যে আপনাকে এই কথাগুলো ওনাকে জিজ্ঞেস করতে পারে এবং পেশেন্টের ফ্যামিলি প্রেজেন্সে পেশেন্টের বলার একটা ইন্টারেস্ট হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ক্যান আই টক টু ইউ ফর 5 minutes, হ্যালো, or you can tell the family can you stay for 5 minutes, I will call you back. তো এখানে একটা ক্রিটিক্যাল বিষয় আছে সেটা আমি আলোচনা করব, দ্যাট ইজ কনফিডেন্সিয়ালিটি। তো হিয়ার ইউ আর asking the patient to be comfortable alone with you এবং যাতে সে কথাগুলো বলতে পারে যেভাবে অ্যাসেসমেন্টটা করব। বাট at the end of the assessment if you really think there is a risk of suicide, again you have to break to him or her that আমি যেভাবে করি সাধারণত সেটা হলো যে অধিকাংশ ক্ষেত্রে তারা কেন ফ্যামিলির কাছে বলেনি, এক হতে পারে তারা মনে করেছে এটা ট্যাবু হিসেবে দেখা হবে বা পরিবার ভাববে যে এবং ভাববেই মানে ওরা যদি ওর বাবা মার সামনে বলতো তাহলে ডেফিনেটলি ওখানেই ওকে মানে বলতো যে এরকম ভাবে ও এরকম ভাবতে শুরু করেছে মানে গেছে আর কি। তো সুতরাং এটা হলো এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে তারা মনে কর লজ্জা বোধ করতে পারে, তারা দুর্বল মনে করবে আমি এটা হতে চাই না। আর তৃতীয় হতে পারে যেটা সব থেকে ডিফিকাল্ট, সেটা হলো যে আমি বললে ওরা জেনে যাবে আমি তো অ্যাটেম্প করবো ভেবেই, সেটা সব থেকে ডিফিকাল্ট। বাট all of the ways there is a way how you can tell the patient that I have to break confidentiality পুরো আলোচনা করার পর যে to help you এবং there are ways how we can explain your family, there are ways because at the end of the day your family is concerned of you, so there is a procedure obviously যে
প্রসিডিওরের মাধ্যমে আমরা ফ্যামিলিকেও ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করি যে হ্যাভিং আ থট অফ সুইসাইড ইজ নট ভেরি রেয়ার, এবং এই চিন্তাটা মানে আত্মহত্যা মহাপাপ যে ধর্মীয় চিন্তার যে জায়গাটা বাস্তবে ভ্রান্ত। হ্যাঁ, এই চিন্তা মানুষকে আরো বেশি অপরাধ পথের দিকে ঠেলে দিতে দেয়, যে আত্মহত্যার চিন্তা করা পাপ, কিন্তু আত্মহত্যার চিন্তা হওয়া বা মরে যাওয়ার চিন্তা হওয়া দুঃখের সময়, কষ্টের সময় ইজ অ্যাজ নর্মাল এজ এনি আদার। মানে এই ক্ষেত্রে মনে হয় যে ফ্যামিলি কিন্তু অনেক সময় ডিনাইলে থাকে, তাদেরকে যদি বলাও হলো তারা মানে আউট অ্যান্ড আউট মানতেই চায় না, বা অনেক সময় বলতে থাকে যে এগুলো তো এখন এরকম বলবে বা এরকম, বিশেষ করে ইয়াং এজের যদি কেউ বলে আর তার ফ্যামিলি কিন্তু কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারে, তাই সেক্ষেত্রে আমাদেরকে কি করা উচিত? মানে তার ফ্যামিলিকেও তো একটা বোঝাতে হবে যে দিস থিংস আর অ্যাকচুয়ালি রিয়েল, দিস ইজ হ্যাপনিং। এবং এটা বলতে পারে যে আমাদের সময় আমরা এত হার্ডশিপ হ্যান্ডেল করেছি, এইটুকু অসুবিধাতেই এত সহজে ভেঙে পড়ছে। সো অল দিস আর প্রিভেন্টিং দ্যাট পারসন টু টেল ইউ বেসিক্যালি। কেন? সো ফার্স্ট ইজ ফাইন্ডিং আ সেফ স্পেস, যে একটা জায়গা তাকে আলাদা করে দেওয়া, এখানে সে আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারে। একটা হলো যেটা খানিকটা আপনারা বলেছেন যে নর্মালাইজেশন, যে এরকম একটা অবস্থায় যখন আপনার মন হতাশ, ভালো লাগছে না, একটা দুঃখের সময় দিয়ে যাচ্ছেন আপনি, এত সাফারিং, এত কষ্ট, হ্যাঁ, ইট ইজ ইউজুয়াল টু গেট সাচ থট। এরকম একটা চিন্তা আসা যে আর কিছু থেকে লাভ নেই, আপনার যেটা মনে হচ্ছে এটা কোয়াইট নরমাল। বা যেটা কথা বললেন যে আপনার এরকম একটা চিন্তা আসছে না, তো উই ক্যান জাস্ট টুইক ইট এন্ড সে দ্যাট এরকম চিন্তা আসে, ইট ইজ পসিবল দ্যাট ইট ক্যান কাম। সো দ্যাট আই গিভ আ পজ আফটার দ্যাট, দিয়ে একটুখানি চুপ হন, দেখুন উনি ভেবে কিছু বলছেন কি। তো বাস্তবে একজন মানুষ, আমি যখন জিজ্ঞাসা করছি আমাকেও সেই ট্রাস্ট অর্জন করতে হবে। যদি আপনি রিড করেন পেশেন্টের ফেস, দেখবেন যে এই সমস্ত বিষয় নিয়ে, মন নিয়ে আলোচনা করতে বা মানসিক সমস্যা নিয়ে আলোচনা করতে বা ইভেন সুইসাইড নিয়ে আলোচনা করতে গেলে দে উইল হ্যাভ টু ক্রস আ ব্যারিয়ার অফ মিসট্রাস্ট। কারণ ইভেন তাদের পরিবারও তাদের ওই বিষয়গুলো নিয়ে বুঝতে পারবে। ইউ ওন্ট জাজ, হোয়াট ইজ দ্য গ্যারান্টি? So that is their mind tell them that this doctor is asking me, but he will not judge what is the guarantee. So he can try to handle our own anxiety. How will I respond? Definitely this science, the what we are discussing will give you some confidence that how to respond, what to ask, but there will be some anxiety. এই যে আমি যখন জিজ্ঞাসা করলাম, পেশেন্ট একটা হতে পারে আনকমফোর্টেবল ফিল করলো যে আমাকে এইগুলো জিজ্ঞাসা করছে, বা আবার কেউ ফিলও করতে পারে যে আপনি এগুলো জিজ্ঞাসা করেন। তো বিষয়টা খানিকটা আনপ্রেডিক্টেবল। আবার এটাও ফ্যাক্ট, যাদের নিড আছে তাদের আপনি অ্যাড্রেস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কতটা কমফর্ট মেইনটেইন, সাধারণত উই স্টার্ট উইথ সেইং দিস কাইন্ড অফ থিংস, যেটা যে আপনার খুব দুঃখের কষ্টের একটা সময় যাচ্ছে, ইট ইজ ইউজুয়াল টু হ্যাভ সাচ থটস, যেটা আমরা আরো এক্সপ্লিসিটলি এমপ্যাথি এক্সপ্রেস করার জন্য বলি। আমি বলি বা ওয়ান অফ ফিউ অফ মাই প্রফেসনালস কলিগস অলসো টেল দ্যাট আপনার যে দুঃখ কষ্টের মধ্যে আপনি গেলেন, এই অবস্থার মধ্যে যদি আমি যেতাম তাহলে আমারও কিন্তু এতটাই হতাশ লাগতো, এবং এতটাই হতাশ লাগলেও কিন্তু আমার এটাও হয়তো মনে হতে পারতো যে ডিসলাইক করলাম। আপনার কিরকম মনে হচ্ছে? ইটস সো মাচ অফ মিরারিং, দ্য পারসন ইজ জাস্ট টেক ইট ফ্রম ইওর ফেস এন্ড সে দ্যাট ইয়েস আই এম যার হচ্ছে, যে বলছি অলরেডি ডিল করেছি বিষয়টা, সে বলে না আমি এটা করবো না, এটা বুঝে নিয়েছি, আমার এই কারণ আছে, তখন প্রোডাক্টিভ ফ্যাক্টরস গুলো বেশি আপনার সামনে। তো এক্সপ্লিসিট এমপ্যাথি শুধু ফিল করার নয়, অ্যাকচুয়ালি সিম্প্যাথি ইজ জেনারেলি ফিল করা, যে এই মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে। এমপ্যাথি ইজ ফিলিং এন্ড অলসো এক্সপ্রেসিং দ্যাট ফিলিং, যে এবং সেটার এক্সপ্লিসিট কংক্রিট স্টেটমেন্ট আমরা এটাই ইউজ করতে পারি একজন মানুষের সাথে, যে কোনো নট অনলি সুইসাইড, যে তোমার যে অস্বস্তি হচ্ছে, তোমার যে কষ্টটা হচ্ছে, বা তুমি যে পরীক্ষায় ফেল করে গেছো, বা তুমি যে এই এন্ট্রান্সটা ক্লিয়ার করতে পারলে না, হ্যাঁ, তোমার যে পরীক্ষাটা পিছিয়ে গেল, এরকম একটা পরিস্থিতি যে বারবার হচ্ছে, হ্যাঁ, তুমি চান্স পাচ্ছ না, এই অবস্থায় যদি আমি থাকতাম আমারও এতটাই হতাশ লাগতো। দ্যাট পারসন ইজ ভেরি আন্ডারস্ট্যান্ড, ইট ইটসেলফ অ্যাক্টস থেরাপি। তো এটার পর যেটা যখন নরমালাইজেশন স্টেটমেন্টস ইউজ করা হয় বেশি, তখন সেই কথাগুলো আসে যে ওকে তাহলে এখানে সুইসাইডের বিষয়ে বলা, বা ইভেন আমার মনের মধ্যে যদি প্ল্যানও থাকে আজকেই রাতে করবো ভেবেছিলাম, কিন্তু সেগুলোও বলতে পারবো আমি, বিকজ ইট হ্যাজ বিন নরমালাইজড। ডাক্তারও বলছেন যে এগুলো ভাবা অনেক নর্মাল, ইট ইজ ইউজুয়াল টু গেট দিস থট, সো দেন দিস স্পেস ইজ সেফ, সো আই ক্যান টেল ইট আউট।
তো and give more pauses for the patient to respond. How to start beginning statement যেটা কথা হচ্ছিল যে এটাই যে একেবারে মৃত্যুর আগেও বলে আসা যে has ever you felt যে this life is very difficult, these are the initial like have you ever felt ki this struggles are getting overwhelming for you, এইগুলো এই করতে করতে কখনো কি মৃত্যুর কথা মনের মধ্যে এসেছে, কখনো কি খুব বেশি হতাশ লেগে এমন কোনো চিন্তা এসেছে যার দ্বারা বেঁচে থাকার মানে হারিয়ে যায়, ফলে ইনডাইরেক্টলি বা প্যাসিভলি বিষয়টাকে স্টোপ করা এবং পেশেন্ট যেমন যেমন বলবে যত এক্সপ্লিসিটলি বলবে তত নেক্সট কোশ্চেনগুলো আমরা করতে পারি। সব থেকে মেইন হলো যে যে যখন পেশেন্ট বলছে what are the general interviewing skills we generally do? One is this is called as active listening. Active listening এর কিছু পার্ট আছে আর যেটা আমি জাস্ট ব্রিফলি টাচ করে যেতে চাই যে ধরুন উনি আমাকে বলছেন বাট হাউ উইল দ্যাট পারসন ফিল দ্যাট আই এম লিসেনিং, আমি চুপ করে শুনতে পারি বাট দেয়ার আর ওয়েজ হাউ অ্যান অপোজিট পারসন ক্যান রিয়েলাইজ দ্যাট আই এম লিসেনিং, জাস্ট দিস হোয়াট ইউ আর ডুইং, দ্যাট ইউ আর গিভিং আ জেস্চার দ্যাট ইউ আর লিসেনিং, the gesture what I am saying that আমরা নট করছি, এটা মিনিমাম বেসিক জেস্চারাল কম্পোনেন্ট অফ অ্যাক্টিভ লিসেনিং। একটা হলো লিনিং ফরওয়ার্ড, চেয়ার থেকে একটুখানি সামনে ঝুঁকে, যদি পেশেন্ট বসে আছে তাহলে আপনি শুনছেন, সেটা আপনি এক্সপ্রেস করছেন এবং যখন শুনছেন আপনার আই কন্ট্যাক্ট থাকছে পেশেন্টের সাথে, এরকম নয় যে হ্যাঁ আমি শুনছি মানে আমি অন্যদিকে তাকিয়ে আছি। Your attention is your attention is directed towards the patient. You are leaning forward, looking at the patient, and nodding your head. These are the minimum ways of providing active listening. তারপর হলো ভার্বাল, যে হয়তো পেশেন্ট অনেকটা বললেন, যে অনেকটা তার দুঃখের কষ্টের কথাগুলো বললেন, এবার ট্রাই টু সামারাইজ, আমি বুঝলাম তার মানে আপনি যেটা বললেন যে এই কদিন ধরে এই সমস্যা হচ্ছে এবং এই ওষুধটা খেয়ে আপনার মনটা ভালো হচ্ছে না, আপনার সাথে আপনার ছেলের একটা ঝামেলা হয়েছে, এই নিয়ে আপনার মনটা খুব কষ্ট পাচ্ছে, মানে উনি বলেছেন অনেকক্ষণ হয়তো 5 মিনিট, আপনি দুটো লাইনে সামারাইজ করে বলে দেন হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলছি। সো ইট ইজ দ্যাট ইউ হ্যাভ রিয়েলি লিসেন টু, শুনেছেন ওনার। তো অ্যাফার্মেশন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ অ্যাক্টিভ লিসেনিং, সেটা হলো যে এই যে মানুষটি যখন কথা বলছে তার কথার মধ্যে দিয়ে প্রোটেক্টিভ ফ্যাক্টরস গুলো কখনো সে বলছে, বাচ্চার কথা বললো, সমাজের কথা বললো, আপনি যদি এগুলোকে সেনসিটিভলি পিক আপ করে থাকেন তাহলে সেগুলোতে আপনি এমফাসাইজ করতে পারবেন। যখন বাস্তবে আপনাকে সুইসাইড প্রিভেনশন মানে শুধু রেফারেল নয়, সুইসাইড প্রিভেনশন মানে সেখানে আপনাকে সেই প্রোটেক্টিভ ফ্যাক্টরস গুলো যদি আপনার হাতে থেকে বাড়ানোর কিছু ওই ইন্টারভিউয়ের মধ্যে, ওই ছোট্ট অপরচুনিটির মধ্যে, সেটাও সম্ভব। মানে যখন উনি বললেন যে আপনি যখন জিজ্ঞাসা করলেন যে আপনার কি মনে হয় যে আপনি না থাকলে এমন কোনো কেউ আছে আশেপাশে যার অসুবিধা হবে, তখন সে বললো আমাদের তো বাচ্চা আছে, বড় করতে হবে। তো তখন আপনি সেটাকে অ্যাফার্ম করুন, বলুন যে এটা খুব ভালো যে আপনি এই এত কষ্টের মধ্যে, দুঃখের মধ্যেও এই মানুষগুলোর কথা ভেবেছেন। বা যে বললেন যে সমাজের কথা, যে আমি তো 4টে স্টুডেন্টকে ফ্রিতে পড়াই, আমি চলে গেলে ওদেরকে কে পড়াবে, ট্রাই টু অ্যাফার্ম দ্যাট। সমাজের কথা যে ভাবে, যে ছেলেটি ভাবে যে না সমাজটা বদলানোর মধ্যে কিছু হওয়া উচিত, সেই ছেলেটি যখন সুইসাইডের কথা ভাবছে বা ভীষণ ডিপ্রেস হয়ে যাচ্ছে, রাদার দ্যান টেলিং না তুই এরকম ভাবছিস কেন, তুই তো সমাজের কথা ভাবিস, ঠিক আছে, ইট ইজ দ্য নর্মাল রিফ্লেক্স উইল গেট, যে সমাজের জন্য ভাবে সেরকম ভাবে, বা উল্টোটা বলা উচিত যে তুই এত দুঃখ কষ্টের মধ্যেও, এত যন্ত্রণার মধ্যে, যেখানে তোর সত্যি বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছিস না, তবুও তুই সমাজের কথা ভাবছিস, ইটস রিয়েলি গ্রেট টু সি। Just the same conversation, just the opposite of it. So affirmation is like this, যে কথাটার মধ্যে দিয়ে মানুষটার গুণের দিকটা বড় করা যায়, দোষের দিকটা না। দোষের দিকটা হয়তো আমি দোষ করছিলাম, যদিও সুইসাইডের কথা চিন্তা করা দোষ নয়, কিন্তু ওটাই যে পজিটিভ দিকটাকে আপনি অ্যাফার্ম করলেন। তো সবথেকে বড় কথা যে পেশেন্ট যদি ইয়েস বলে যে হ্যাঁ তার সুইসাইডাল থটস আসছে, first what not to, don't panic, don't interrupt immediately, তাকে না না এরকম চিন্তা করো না, এরকম ভাবা উচিত নয়,
আমি তো চেষ্টা করছি যে রিঅ্যাসিওর করছি আমি আমার 3 বার 4 বার ফলো আপে এসে কিন্তু বারবার আমি বলছি যে না এবার বলছি যে না ঠিক হয়ে যাবে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে বাড়িতে আরে একটু সময় লাগে একদিন সব ঠিক হয়ে যায় এই যে কথাগুলো ডোন্ট ডু দ্যাট লেট দ্য পারসন টেল ইউ মোর ইনস্টেড যখন পেশেন্ট খানিকটা বলে থেমে গেল ইউ ওয়ান্ট দ্য পেশেন্ট টু টেল ইউ মোর অ্যাফার্ম মোর টেল থ্যাংক ইউ যে আপনি আমাকে এই কথাগুলো বিশ্বাস করে ভরসা করে বলতে পারলেন থ্যাংক ইউ ফর হেল্পিং মি নো দিস অ্যাবাউট ইউ আমি আপনাকে এতদিন ধরে চিকিৎসা করছিলাম আজ জানলাম কত দুঃখের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কত কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন this makes the person more engaged with you will tell you more about his plans and attempts and preparations do not avoid the topic এরকম ভাবারই কথা নয় যে ভাবারই উচিত নয় যে আমি যদি জিজ্ঞেস করি ওর রিস্ক বেড়ে যাবে বা এই যে প্ল্যান প্রিপারেশন অ্যাটেম্প এত কিছু বললেন এসব যদি পেশেন্ট থেকে শুনি আমি পেশেন্ট বললো আমাকে তাহলে ও হয়তো আজ রাতে আরো বেশি করে অ্যাটেম্প করবে এমনটা নয় জেনারেলি you all the times telling somebody about suicidal thoughts has been found extremely preventing suicide because patients feel understood much relieved than not able to tell কাউকে বলতে পারছে না কিন্তু মনের মধ্যে চলছে যে করে ফেলবো do not make assumptions okay যে or minimize their feelings যে এমনটা তো ভাবা উচিত নয় তোকে তো শক্ত হয়ে উঠতে হবে জাজমেন্টাল এসব ভুলভাল কেন ভাবছিস এসব কি ভাবা উচিত not promise confidential don't say কি হ্যাঁ আমি এই কথাগুলো কাউকে বলবো না কিন্তু এইগুলো আর ভাবিস না this is not true rather tell that it is important that we all have to hold hands to help you need help তো অনেক ক্ষেত্রে আমাদের ওপিডিতে যখন পেশেন্ট অ্যাক্টিভলি আমি এতটা লিসেন করেছি এবং অ্যাক্টিভলি তার প্ল্যান অ্যাটেম্প প্রিপারেশন সবই বলেছে I have to convince him that I am going to break confidentiality so definitely according to medical science I can break but also the same thing I can do holding his or her hands making him why helping breaking confidentiality may help him যে আমি আপনার বাবা মাকে ডাকবো তার সাথে কথা বলবো বোঝাবো পেশেন্ট আসেনি কিন্তু ফোন করতে বলেছে যে বাবা মা বা ভাই বোন স্ত্রী স্বামী কাউকে কিন্তু ফোন করে আমি কথা বলবো আমি বোঝাবো আপনার যে এই যে দুঃখ কষ্টের সময় এরকম মনে হচ্ছে আপনার মনে হচ্ছে ওরা বুঝবে না তো কিন্তু আমি বলছি আমি একটু চেষ্টা করে দেবো দ্য পেশেন্ট উইল অ্যালাউ ইউ যেখানে আপনি বোঝাতে পারবেন যে এটার একটা দরকার আছে do not leave the patient if the patient is very high at risk মানে এই হাই রিস্কটা আমরা আলোচনা করছি তো এই যে বিভিন্ন পয়েন্ট যেগুলো আমরা বললাম যে আইডিয়েশন মানে কি আইডিয়েশন মানে হলো যেখানে অ্যাক্টিভ চিন্তা যেখানে কথা বলে আপনি বুঝলেন যে হ্যাঁ ডাক্তারবাবু আমার লাস্ট 3 দিন ধরে মনে হচ্ছে যে নিজেকে শেষ করে ফেলবো দিস ইজ অ্যাক্টিভ আইডিয়েশন ইট ইজ নট দ্যাট লাস্ট 3 দিন ধরে মনে হচ্ছে যে মরে গেলে ভালো হবে আর কিছু হয়ে যাবে আমি নিজেকে মারবো না কিন্তু হয়ে গেলে ভালো এরকম যে ফেসটা ওটা একটু বেশি ইজ আইডিয়েশন যে এক সপ্তাহ ধরে মনে হচ্ছে নিজেকে শেষ করে ফেলি আর কোনো লাভ নেই বেশি intent is the intention তো যখন একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে বা একজন প্রিভিয়াস অ্যাটেম্প্ট করেছে আপনার কাছে তখন আমি 10টা ওষুধ খেয়ে ফেলেছি লাস্ট এক সপ্তাহ আগে তখন জিজ্ঞাসা করলাম যে যখন আপনি এরকম কি মনে হচ্ছিল মানে কি মানে মনের মধ্যে কি চলছিল যখন আপনি 10টা ওষুধ খেয়েছিলেন খুব কষ্ট হচ্ছিল ভালো লাগছিল না মনে হচ্ছিল যে আর পারবো না এটা ঠিক আর কি মনে হচ্ছিল শেষ করে ফেলবো সো ইট ইজ অ্যান ইন্টেনশন টু ডাই কিন্তু একজন পেশেন্ট বললেন যে না আমি মরতে চাইনি ডাক্তারবাবু ওই সময় আমার প্রচন্ড ডিস্ট্রেস হচ্ছিল আমি ভাবলাম যে ঘুমিয়ে পড়ি ওই জন্য 5টা করে 6টা করে ডোনাস বাবা খেয়েছি তো হিয়ার ইউ আর এবল টু ডিফারেন্সিয়েট হোয়াট ইজ ইন্টেন্ট টু ডাই হোয়াট ইজ নট তো প্ল্যানের ক্ষেত্রে আমরা যদি যখন আমাকে বললো যে লাস্ট 3 দিন বা 4 দিন ধরে মনে হচ্ছে যে আমি নিজেকে শেষ করে ফেলি তখন আপনি কি আমাকে আর কিছু বলবেন এই বিষয়ে ক্যান ইউ এক্সপ্লেইন মি মোর আর একটু কি আমি জানতে পারি বা ওপেন এন্ডেড না হয় এটা ওপেন এন্ডেড কোশ্চেন ক্যান ইউ টেল মি মোর ক্লোজ এন্ডেড হতে পারে যে কিভাবে করবেন ভাবছিলেন এমন কিছু উপায় ভেবেছিলেন কি একদম চুপ আছে তারপর বললেন যে আমার দিদা তো ওষুধের রকমের ওষুধ খায় আমি 5টা স্ট্রিপ আমার কাছে নিয়ে এসেছি so it is not only just planning it has gone to preparation there are means which has been already acquired তো আপনি কি হবে এটা
করে ফেলবেন ভেবেছেন বা করে ফেলেছেন কখনো শুরু করেছেন? ইভেন দ্য প্রসেস ক্যান স্টার্ট অ্যাকচুয়ালি বাই দ্য টাইম দ্য পেশেন্ট হ্যাজ কাম টু ইউ। তো বললেন যে না আমি এরকম আমি পেশেন্ট দেখেছি প্রতিদিন 10টা করে লিথিয়াম খাচ্ছে, ডাক্তার পেশেন্ট, সুতরাং লাইক ডক্টর জানে সে he doesn't want to attempt in one day, she wants to attempt in one, হ্যাঁ, তো what attempt is on the way basically, or progressing attempt and gaining the courage and going forward. তো সুতরাং সেইগুলো যে সেগুলো শুরু করেছে বা কবে শুরু করবে ভেবেছে বা কবে করবে ভেবেছে, কোন সময় করবে ভেবেছে, বাড়িতে আর কে থাকে, তখন এই প্রিপারেশনের সাথে রিলেটেড যে বাড়িতে প্রোডাক্টিভ ফ্যাক্টরসের মধ্যে আর কে থাকে। হ্যাঁ, অনেকে ভাবে যে যখন সবাই কাজে বেরিয়ে যাবে রাত্রিবেলা বা সবাই ঘুমিয়ে পড়বে তখন। আমার একজন পেশেন্ট, তিনি হাজব্যান্ড ওয়াইফ গাড়ি করে মানে ব্যাঙ্গালোরে চাকরি করেন, ওয়াইফের সাথে সকালবেলা কথা বলে যখন বেরিয়েছেন ফোনে যে আমরা ফিরে এসে একটা রেস্টুরেন্টে খেতে যাবো, কিন্তু তখনও তার মনের মধ্যে প্ল্যান চলছে যে আমি I will not come back, but তুই যাতে বুঝতে না পারেন তাই তাকে বললেন যে আমি ফিরে এসে খেতে যাবো। গাড়ি নিয়ে বেরোলেন এবং গাড়িটা কথা বলতে বলতে যাচ্ছিলেন, বললেন যে যখন লেকটা এলো, বাড়ির পাশে একটা লেক আছে, তো he wanted to do suicide in that lake in such a way so that people see it as an accident, যাতে তার পরিবারকে কেউ খারাপ কথা না বলে, বাট যে দেখো এত স্বার্থপর মানুষ পরিবারটাকে ছেড়ে একা মরে চলে। So I had planned in such a way that my car will enter inside the lake and it will seem like an accident. কিন্তু আমি লাস্ট মোমেন্টে যখন লেকের কাছাকাছি গেছি, I could not prevent telling my wife, I had to tell her. তখন আমি ওকে বলে দিয়েছি, কিন্তু বলে আমি ফোনটা অফ করে দিয়েছি। এবং তারপর যে মুহূর্তে বলেছে, মানে যেহেতু বাড়ির একদম পাশে, জাস্ট 5 to 10 minutes আগে, তখনই উনি ছুটতে এসেছেন এবং গাড়িটা জলের মধ্যে। But he told that how living instinct is, I could not, like he is crying to me that I could not kill myself when I saw him in the OPD. So this is one remorse we will see. This is a very deadly remorse. It's not a good remorse. Like his remorse is not that why did I do that. His remorse is why could not I kill myself. Okay. So এই রিমোর্সটাও কিন্তু একটা অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে, যে গিল্টটা মানুষের এটা করা উচিত হয়নি, না করলেই ভালো হবে, হ্যাঁ এরকম কেন করলো, দিস ইজ প্রোটেক্টিভ। But there is a guilt, why could not I kill myself? I could not kill myself also. নিজেকে মারতেও পারলাম না, এত দুর্বল। ফলে এইটা নিয়ে সে আসে, মানে বললো যে আমি ডুবে যাচ্ছিলাম, কিন্তু এমনই লিভিং ইনস্টিংক্ট, আমি পারলাম না ওই জলটার মধ্যে থাকতে, সেই জানলা দিয়ে বেরিয়ে চলে আসতে হলো, লোক টেনে নিয়ে ঘুরলো এক্সট্রিমলি। তারপর তো সেই লোকাল সেই শেমিং সমস্ত কিছুর মধ্যে দিয়ে স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে কাঁদতে আমার উপরে কিনে। সুতরাং কিন্তু এই কিন্তু হাই রিস্ক, বিকজ অ্যাটেম্প্ট হচ্ছে গতকাল, আজকে এসেছেন এবং বলছেন যে আই এম গিল্টি ওয়াই আই কুড নট কিল মাইসেলফ। সুতরাং এই অ্যাসেসমেন্ট গুলো যে সে ভাবছে কিনা, সে করছে কিনা, সে কি প্রিপারেশন নিয়েছিল, কিভাবে সে চেষ্টা করেছিল এটাকে আটকাতে, কিভাবে চেষ্টা করেছিল যাতে কেউ দেখতে না পায়, কেউ ছিল না বাড়িতে, এগুলো কিন্তু হাই রিস্ক অফ অ্যাটেম্পটস, হাই লিথাল অ্যাটেম্পটস বেসিক্যালি। তো এই অ্যাসেসমেন্ট গুলো খুব দরকার। তো তার সাথে যে কবে থেকে এগুলো, এই চিন্তাগুলো কবে থেকে এসছে, কি থেকে শুরু হলো, কি ঘটনা থেকে শুরু হলো, কত ফ্রিকুয়েন্টলি এই চিন্তাগুলো আসে, একবারই ভেবেছেন নাকি রোজ এরকম চিন্তা আসছে মনের মধ্যে, সবসময় যখনই বসে আছে তখনই এরকম চিন্তা আসছে, রাখতে হবে মনে হচ্ছে এখনই করে ফেলি। এনি স্পেসিফিক প্ল্যান করেছেন, যেটা আমরা বললাম স্পেসিফিক প্ল্যান, কাউকে বলেছেন এই প্ল্যানগুলো এখন, কাউকে বলতে পেরেছেন, বিকজ দ্যাট পারসন উইল কাম টু ইওর টিম টু সাপোর্ট দ্যাট পারসন। তো আর যেটা সেকেন্ড পার্ট দেখেছি, জেনারেলি পেশেন্ট যারা অ্যাটেম্প্ট করেছে অলরেডি, যেমন এই পেশেন্টকে নিয়ে এরকমই আপনাদের হাসপাতালে ভর্তি হয়েছেন বা এমার্জেন্সিতে এসেছেন, তাহলে আরএমও যিনি এমার্জেন্সিতে আছে বা সিস্টেম যিনি আছেন, কিভাবে ডিসাইড করবেন যে এই পেশেন্ট কি এখনো অ্যাট রিস্ক আছে নাকি what to do if this patient does not agree for admission, if this patient does not, আমি শুধু লিখে দেবো সাইকিয়াট্রি রেফারেল বলে যান, কিন্তু what else I can do, সেটার জন্য এটা দেখা ওনাকে জিজ্ঞেস করা যে can you describe what happened. It is an open question actually, whatever he wants to tell he will tell. Can you describe what happened, মানে যা বলতে চাই আপনি শোনার জন্য প্রস্তুত, আপনি কি ভেবেছিলেন কি হবে, মানে
আমি মরে যেতে চেয়েছিলাম, তাই এটা করেছিলাম। ডিড ইউ সিক হেল্প আফটারওয়ার্ড? তারপরে আপনার মানে যিনি একা এসেছেন তাকে তো জিজ্ঞাসা করতেই হবে, তারপর কি আপনি কাউকে বললেন না, কিভাবে জানতে পারলেন আমি আছি এখানে, আমাকে দেখাচ্ছে? ফলে একটা হেল্প সিকিং বিহেভিয়ার আছে কিনা, বা আপনি জানতে পারলেন না ও ওটার পরেও আবার রিঅ্যাটেম্প করতে গেছিল, কোনো মতে বাড়ির লোক ধরে বেঁধে নিয়ে চলে এসেছে, এখনো সে খুব একটা কথা বলতে ইচ্ছুক নয়, সেক্ষেত্রে তার হেল্প সিকিং বিহেভিয়ার কিন্তু বা হেল্প সিক কিন্তু অতটা করছে না। হাউ ডিড ইউ ফিল আফটারওয়ার্ড? এই যে মেয়ে ছেলেটি বললো যে আই ফিল এক্সট্রিমলি গিল্টি, যে আমি নিজেকে মারতে পারলাম না, এই ফিলিংস কিন্তু খুব প্রো সুইসাইড থেকে উল্টো ফিলিং হতে পারে যে না এরকম কেন করলাম, আর একটু চেষ্টা করা উচিত ছিল, একটু লড়াই করবো, না এরকম আর করবো না। দিস ইজ দ্য বেটার, দিস ইজ দ্য প্রোডাক্টিভ রেসপন্স ইউ আর গেটিং বেসিক্যালি। Has your view of things changed or is anything different for you since then? মানে অ্যাটেম্পটা করার পর কি মনে হচ্ছে? যে মনে হচ্ছিল যে 4বার পরীক্ষাটা অ্যাটেম্প করেছি, পারিনি, সেই জন্য আমি ডাক্তারবাবু ভাবলাম যে এবার আর করবো না, এবার চলে যাই। তো এটা করার পর এখন যে আপনি আমার কাছে বসে আছেন, এখন যে আপনার প্রাণটা আপনাকে বাঁচিয়েছেন, আপনার বন্ধু ভাই বোন, এখন আপনার কি মনে হচ্ছে? What are you thinking about the exam? তো সেখানেও যদি এক্সিস্টিং হোপলেসনেস থাকে যে না এখনো মনে হয় যে বেশি এরকম লাভ নেই, কি লাভ হবে, কিন্তু সে যদি বলে না বেঁচে যখন গেলাম, এরকম উত্তর হয় যে বেঁচে যখন গেলাম তাহলে আরেকবার চেষ্টা করে দেখা যায়, খানিকটা কিন্তু ইউ আর গেটিং আ বেটার রেসপন্স টু ডিসাইড অন যে এনাকে এক্ষুনি একজন সাইকিয়াট্রিস্ট ধরে দেখাবো নাকি এক্ষুনি ভর্তি করবো না কি করবো। তো সেই ক্ষেত্রে এই রিস্ক সার্টিফিকেশনটা আমাদের একটা টেবিলের মধ্যে দিয়ে আমরা দেখি যে লো রিস্ক, যেখানে আমি একটা প্যাসিভ ডেথ রিস্ক, যেটা কখনো কখনো মনে হয় যে মানে জীবনে কোনো মানে নেই, কোনো প্ল্যান নেই, কোনো ইন্টেন্ট নেই, যেরকম এটা খুব কমনলি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, যেটা আপনারা বললেন যে ডায়ালিসিস ইউনিটে আছে বা আমাদের মেডিকেল ওপিডিতে কোনো টার্মিনাল ইলনেসের পেশেন্ট, কোনো ক্রনিক ইলনেসের পেশেন্ট, ক্রনিক পেইনের পেশেন্ট তারা আসছে, লো রিস্ক, কোনো প্ল্যান, কোনো ইন্টেন্ট নেই, কিন্তু একটা উইশ আছে। যখন আপনারা আউট পেশেন্ট ম্যানেজমেন্ট করছেন, তার সাথে যেটা মিস্টারজি বললেন যে উনি অলরেডি খানিকটা কাউন্সিলিং করার চেষ্টা করেন, অবশ্যই অ্যাসেসমেন্টটা আপনারা এভাবেই করবেন। এরকম নয় যে প্রত্যেকদিন যখন তার সাথে আপনি কথা বলছেন আপনি ওই আস্কিং গুলো প্যাসিভলি জানতেও পারবেন যেটা কখনো এসকেলেট করেছে, হ্যাঁ, এবং সে যখন এই স্টেজেই থাকছে লো রিস্কে, যে ব্রিফ একটা সাইকোলজিক্যাল একটা সাপোর্টিভ কথাবার্তা, এবং মানে তার বেঁচে থাকার কোনো পজিটিভ কারণ, নাতি নাতনি বাচ্চা ওয়াইফ হাজবেন্ড তাদের সাথে তার যে সম্পর্ক বা সেগুলোতে সেটা পজিটিভ হয় সেগুলোকে এমফাসাইজ করা, এবং সোশ্যাল সাপোর্ট বাইরের লোককে বলে রাখা যে এরকম ক্রনিক ইলনেসে সাধারণত যেগুলো খুব ডিপেন্ডেন্ট অন মেডিকেল সিস্টেম, এত ইকোনমিক্যালি ডিফিকাল্ট টু সাস্টেইন ইলনেস, সাস্টেইন ট্রিটমেন্ট, গেটিং দিস উইশেস, আর তারপর সেটা suicidal thoughts আসে is usual, is not very unusual, so it is your responsibility to stay with him, তার জন্য অবজারভেশন, মনিটরিং, সুপারভিশন সবসময় থাকে। এবং যখন মডারেট রিস্ক, যেখানে আপনাকে বললোই যে আমার লাস্ট এক সপ্তাহ ধরে মনে হচ্ছে যে নিজেকে মেরে ফেলি, সো দেয়ার ফার্স্ট ইয়ার টু আ সেফটি প্ল্যান। সেফটি প্ল্যান মানে হলো যে প্রথম যেটা আমি বললাম যে মানুষটি কি একা এসেছে, আমি কি কাউকে যোগাযোগ করতে পারি, বা আমার যদি কেউ এসে থাকে তাহলে ওনাকে আমি আই নেগোশিয়েটেড দ্য কনফিডেন্সিয়ালিটি থিং, যে আমাকে এটা বলতেই হবে, এটা সাহায্য করবে, করে তাদেরকে বললাম, ডাকলাম, কি করা উচিত। অবশ্যই সাইকিয়াট্রিক রিভিউ লাগবে, কজ অফ ইট ইজ দেয়ার, মেন্টাল ইলনেস or mental distress has to be reviewed, but also at the same time what the family should do, because family many times will not say that I will go to a psychiatrist now only, ঠিক আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট পাবে কিনা, সাইকিয়াট্রিস্ট আসছে কিনা সেই দিন, এমার্জেন্সিতে তো ওই সময় সাইকিয়াট্রিস্ট আছে কিনা, তাহলে সুইসাইড যদি বললাম ইট ইজ অ্যান এমার্জেন্সি, ইট উইল নট ওয়েট টিল সাইকিয়াট্রিস্ট ইজ অ্যাভেলেবল, তাহলে ততক্ষণ বাইরের লোক কি করবে, আর তাহলে সেটা আমি বাইরের লোককে কি এডুকেট করবো। একটা হলো যে বললাম সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো, আর কি এডুকেট করবো, একটা হলো যে বোঝালাম যে এই চিন্তাগুলো যখন ও বলবে, দ্য ফ্যামিলি শুড বি মোর লিসনিং, নট জাজমেন্টিং, নট কমেন্টিং, নট ক্রিটিসাইজিং, এরকম ভাবা উচিত না, এই চিন্তাগুলো ছেড়ে দাও, শক্ত হও, এই কথাগুলো বললে মানুষটি আরোই কম বলবে, আরোই মনে করবে যে নোবডি ইজ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এইগুলো বাইরের লোককে আলাদা করে ডেকে, মানে পেশেন্টকে বাইরে বসিয়ে আলাদা করে ডেকে আমরা বোঝাই। প্রত্যেকটি হসপিটালে একটা সুইসাইড প্রিভেনশন ইউনিট হওয়া উচিত,
সেখানে একজন নার্সিং স্টাফ বা একজন টিম থাকবেন, এরকম কোনো কেস যেখানে খানিকটা ফ্যামিলির সাথে কথা বলতে হতে পারে, খানিকটা পেশেন্টের সাথে কথা বলতে হতে পারে, সময় দিতে হতে পারে, যেটা রুটিন দৈনন্দিন মেডিকেল সার্জিক্যাল কাজ করতে করতে স্টাফেরা সময় পাবেন না। সুতরাং ডেডিকেটেড একজন সুইসাইড প্রিভেনশন ইউনিটের একজন স্টাফ থাকা উচিত, যাতে এই কাজগুলো যে খুব মানে দিনে 20টা পেশেন্ট 50টা পেশেন্ট হবে এমনটা নয়, কিন্তু একটা পেশেন্টেরও যদি হেল্প করা যায় তাহলে একটা প্রাণ বাঁচানো যায়। সুতরাং এই যে সেফটি প্ল্যানের মধ্যে একটা হলো বাইরের লোককে বোঝানো যে কিভাবে তারা এই পর থেকে তাকে তার এই কথাগুলো যখন বলবে বা হয়তো হেল্প ফার্মের কোনো অ্যাটেম্প করছেন তখন তারা কিভাবে আচরণ করবে, যে অ্যাকচুয়ালি হি নিডস মোর সাপোর্ট দ্যান ক্রিটিসিজম। ইভেন মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 সুইসাইডকে ডিক্রিমিনালাইজ করেছে, মানে ভাবতে অবাক হয় 2017 আগে সুইসাইড ওয়াজ এ ক্রিমিনাল অফেন্স। তো 2017 মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট সেকশন 112 has decriminalized suicidality. তো আমাদের অনেক সময় এক্সপেরিয়েন্স হয় যে পেশেন্ট ফোন করেছে যে রাত 11টার সময় যে তো আই হ্যাভ অ্যাটেম্পটেড, বাড়ির লোককে বোঝাতে পারছি না যে নিয়ে যাওয়া উচিত, তারপর বাড়ির লোক বলছে ওখানে গেলেই তো আবার পুলিশের ঝামেলা হবে। পুলিশের কোনো ঝামেলাই হবে না। এই ফার্স্ট এডুকেশনটা যে যেমন যে কোনো ইনজুরি কেসে যেরকম মেডিকেল যে রিপোর্টিং করতে তার জন্য তো পুলিশটার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, সুইসাইড তো তাই, ইট ইজ জাস্ট ডকুমেন্টেশন, ইট ইজ জাস্ট সেন্ডিং টু দ্য পুলিশ, দ্যাটস অল। According to Mental Health Care Act, suicide is a non-criminal, it is not a criminal offense. Rather, Mental Health Care Act is saying that one, there should not be any criminal charges to people who have committed suicide. Second, they need support. State has to arrange psychosocial support, psychiatric support for that person who is a victim of stress. তো সুতরাং এই কিছু কিছু এডুকেশন তাদেরকে দিলে তারা হয়তো বুঝবে ওকে তাহলে কোনো ঝামেলা হবে না, ডাক্তার বলবেন তাহলে নিয়ে নেবে। তো সুতরাং এই এডুকেশন গুলো দেওয়া বাড়ির লোক যে আর হলো যে যে মানুষটা অ্যাক্টিভিটি যখন হাই রিস্ক মানে অ্যাক্টিভিটি সে প্ল্যান করেছে আজকে করবে বা কালকে করবে, সে অলরেডি মিন্স জোগাড় করেছে, দই কিনে এনেছে বা বিষ কিনে এনেছে, ওষুধপত্র জোগাড় করেছে, তাহলে বাড়ির লোককে বলতে হবে যে এই জিনিসগুলো আপনাদের সরিয়ে ফেলতে হবে ওর হাতের কাছে। ওকে একা বারান্দায় যেতে দেবেন না, একা সাথে যেতে দেবেন না, ওর হাতের কাছে যে কোনো মিন্স অফ প্রুফ, দই হতে পারে, খোলা কাপড় হতে পারে, খোলা চাদর হতে পারে, এগুলো রাখবেন না। প্লেট ছুরি কাঁচি সরিয়ে রাখবেন। ইভেন ওয়ার্ডের মধ্যে যদি কোনো পেশেন্ট আপনারা অ্যাসেস করতে পেরেছেন যেখানে আপনারা ভেবেছেন যে সেলফ হার্ম রিস্ক আছে বা এখানে সুইসাইড রিস্ক আছে, নিশ্চয়ই সাইকিয়াট্রিস্ট এসে বলবেন, কিন্তু আপনারা নিজেরাও এগুলো ফলো করতে পারেন যে অন্যান্য পেশেন্টের যেগুলো রাখা হয় কারণ ছুরি টুরি বা যা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কিছু থাকতেই পারে, এই পেশেন্টের ক্ষেত্রে আসলে দেখার আগে আই বি কেয়ার, আই নট বি কিপিং ইট অ্যাট, তাহলে সেগুলো সরিয়ে দেওয়া এবং পেশেন্টের কনস্ট্যান্ট আইওয়াল টু আইওয়াল মনিটরিং বাড়ির লোককে বলে দেওয়া যে উনি যেখানে থাকবেন ওনাকে সবসময় চোখের সামনে চোখে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই রিস্কটা কম। কখনো এমন যেন না হয় উনি কোনো একটা জায়গায় একা রয়েছেন, আপনি জানেন না উনি কি অবস্থায় আছে, তাহলে আগুন জল খোলা ছাদ এই জায়গাগুলো বুঝিয়ে রাখে, এগুলো সেফটি প্ল্যানের মধ্যে পড়ে। আর অবভিয়াসলি যেখানে ইমিনেন্ট প্ল্যান চলছে অ্যাটেম্প্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট অ্যারেঞ্জ করা, কল করা, সেগুলো তো আছেই, হসপিটালাইজেশন এগুলো। তো আমার যেটা মনে হয় যে সুইসাইড যে একটা মেডিকো সোশ্যাল ইস্যু, এখানে যে মেন্টাল হেলথ প্রফেশনাল শুধু নয়, সাইকিয়াট্রিস্ট শুধু নয়, এখানে যে আমাদের ডাক্তার নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষ প্রত্যেককেই যে সেন্সিটাইজ হতে হবে যে এইগুলো কিভাবে মনের মধ্যে আসে এবং কোন কথাগুলো বললে মানুষ চুপ হয়ে যায়, কোন কথাগুলো বললে মানুষ আরো বলে আরো ফিল করে যে আমাকে এরা বুঝলো শুনলো শোনার চেষ্টা করেছে, তাহলে সেই ক্ষেত্রে সেটার একটা যে প্রসেস জিজ্ঞাসা করা এবং অ্যাসেস করা এবং কি অ্যাক্ট করা and acting beyond just writing referring is something what you think? এর সাথে ফার্মাকোথেরাপি মানে ইমিডিয়েট পয়েন্ট অফ কেয়ারে যখন পেশেন্ট অলরেডি ইমার্জেন্সিতে আছে বা এতে আছে, excessive suicidal ideation leading to unrest, you are not able to pacify with verbally amenable with এই কথা বলে বা সাইকোলজিক্যাল কথা বলে, benzodiazepines are one of the choice. Low dose of clonazepam 1 mg 2 mg IV, you want to give IV, IM, oral mouth dissolving tablets
clonazepam 0.25, 0.5, Loras to 1. So, egulo খুব severe suicidality, I don't know, like where they become very agitated, not settling down, trying to attempt in front of you. সেই ক্ষেত্রে হয়তো more prompt response এর জন্য along with benzodiazepine 1 mg 2 mg lorazepam you can add haloperidol 2 mg or 2.5 mg again. Suicide, just to extend along how suicide is treated further, what do the psychiatrists do? They do something sort of this only. They will come, they will assess the risk, amount of risk. The formal assessment, more questions they might ask, the details of it. And actology, obviously, if there is underlying mental illness or mental diagnosis, then that will be addressed. But many places it may not be. এই মেন্টাল ইলনেসের জন্য সুইসাইড অ্যাটেম্প হয়। আর তারপর হলো যে আরো অনেক ট্রিটমেন্ট প্রসিডিউরস আছে, যেমন ইলেকট্রোকনভালসিভ থেরাপি, যেটা খুবই লাইফ সেভিং ফর সুইসাইড, বিকজ সুইসাইড is a time bound emergency. If that is not prevented, then it can take lives. There are treatment modalities which can treat suicide as effectively, more effectively than treatment in preventing imminent suicide. You are not able to wait even 12 hours. এত অ্যাক্টিভ অ্যাটেম্পট হচ্ছে, ওয়ার্ডে অ্যাটেম্পট হচ্ছে, ওষুধ দিয়ে রেখেছে 2 বার 3 বার। জেনারেলি এত সিভিয়ার পেশেন্ট এখানে থাকবে না, তাও ফর নলেজ আই এম টেলিং there can be some patient will be referring out. So for them in those places proper care has to be taken. So there are modalities like electroconvulsive therapy, modified electroconvulsive therapy and ketamine infusion. These two have been found to be very emergently drastically reducing suicide attempt, suicide ideation, drastic. Obviously the psychological support and everything has to done to maintain that improvement. তার আগে immediate treatment wise এইগুলো ইউজ না, বাট ইয়েস আমাদের জেনারেল হসপিটাল লেভেলে অ্যাটলিস্ট যাকে আমি কথা বলি বা তার কথা শুনে সেটেল করতে পারিনি, অনেক ডিস্ট্রেস আছে, অ্যারাউজাল আছে, ট্যাকিকার্ডিয়া, ব্লিডিং, প্যালপিটেশন, benzodiazepines, IV, IM or oral based on severity. Okay. In the background of ongoing stressors, when there is a new onset insomnia, new onset anxiety, that increases suicide risk significantly. In such cases, benzodiazepines help a lot. Or any recent psychosocial stressor, patient will take some 3-4 days to kind of get together his thoughts and think of new ways. In that time, if insomnia is very significant, it significantly increases the risk of suicide. So around that time, if for a short period of time benzodiazepine if we give, it will help. But we have to also tell the family member to keep medicines with them, not with the patient, and give one medicine per day. Another thing is, if we feel some patient is in depression and we start antidepressants, especially in young people, that itself can increase risk of suicide. So antidepressants have black box warning for suicide in young adults. So when we are starting, we can start, but we have to tell family member to keep looking. Why that happens is a patient with depression who is not having any energy, who is not even able to think of suicide. When slight improvement happens in his energy levels, they now start acting out on that. So they can actually get up and plan and do that. So in that initial stage of improvement, it increases risk of suicide. So that is something we have to tell family members. And if family members, whoever has come, is not very understanding, very critical, usually in their circle there will be 1 or 2 people who will be understanding. We can ask the patient, whom do you want me to? I have to definitely inform somebody, but you choose whom should I tell. So that is something we can do. So we can, somebody who is sensitive, maybe roommate, maybe some mentor, maybe family member. So they can later on handle how to inform other family members. So that You can share that experience of the patient who is playing over therapeutic alliance. Yeah, she was I think almost 50-year-old lady. She had depression. She had kind of adopted a child, and child was
not well for a long period of time. With that, financial stressors were there. She was having suicidality, but she had a very good therapeutic alliance. She almost saw me like her daughter. So every time she would come back and she would say that I was feeling like that, but then I thought I have to see you on Saturday, otherwise you will feel bad. So that is how she would. That is something. It really helps people. Sometimes we even kind of have a contract with them. So like, I don't want you to do this. You write and give. It's not like evidences and all. It has not shown any benefit, but it does show some benefit at times. So regarding medicine, there are only 2 medicines which are shown to help in suicidality. It is only lithium and clozapine, but we don't use it in day-to-day setting. Only people who have other indications also. So they have done some ecological studies where lithium level in the soil, if it is more, those areas suicide rate is less. So that is something, but we don't usually use it. There is no indication. So thank you all for patient hearing and the speakers for excellent eye-opening deliberations. As a organization, the Calcutta Heart Clinical Society, আমরা তো ইরানে hospital which encompasses not only our patients but also around 700 employees of different types. A nursing school which caters for more than 300 students at a time. No, 150 and some other, so total around 200. So we are catering a huge number of persons in and their family members, our larger family, usually more than 2000, I think. So in this large family, আমাদের বিরাট পরিবারের মধ্যে আমরা যখন কাজ করি, দৈনন্দিন কাজের প্রেশার আছে, স্ট্রেস আছে, ভুলভ্রান্তি আছে, বকাবকি আছে, ব্যক্তিগত জীবনের উত্থান পতন আছে, আবার কাজের জগতেরও ভুলভ্রান্তি, এবং সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আমাদের কাজের স্বার্থে, পেশেন্টের স্বার্থে তাদেরকে ধরিয়ে দেওয়া এবং বকাবকি করাও আছে। এইসব নিয়েও চলতে হয়। কিন্তু যেটা আমরা লাস্ট 2 দিনে দেখলাম, সেটা হচ্ছে যেহেতু মেন্টাল হেলথ প্রবলেমস ক্রমাগত বেড়েই যাচ্ছে এবং এটা লাইফ এন্ডেঞ্জার করছে, কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করছে সিরিয়াসলি। তাহলে এখানে আমরা যারা এখানে আছি অনেকেই সিনিয়র, যারা ওয়ার্ড পরিচালনা করে, ডাক্তাররা তো পেশেন্টদের পরিচালনা করে, সিস্টাররা যারা আছেন অনেকেই খুবই সিনিয়র, যারা টিচাররা আছেন, যারা স্টুডেন্টদের লাইফকে হ্যান্ডেল করে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের যে নিজস্ব দায়িত্ব টুয়ার্ড দি পেশেন্ট বা টুয়ার্ড দি ফাংশনিং অফ দি ওয়ার্ড, সেটা যেমন আছেই, কিন্তু মেন্টাল হেলথ ওয়েলবিং অফ দি এমপ্লয়িজ, এটাও কিন্তু আমাদের একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেটা অনেকেই অনেক সময় বলবে না মুখে যে আমার মন খারাপ বা কিছু, কিন্তু একটা মানুষ ভুল করছে, আমরা তাকে ভুল ধরানোর চেষ্টা করছি, বকাবকিও করতে বাধ্য হচ্ছে অনেক সময় ভুল করলে, কারণ রোগীর ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু ভিজিলেন্ট থাকা দরকার যে কারো কোনো মেন্টাল হেলথ প্রবলেম চলছে না, তো যেটা আমরা ধরতে পারছি না বলেই হয়তো এই ভুলটা চলছে। তাহলে এই ক্ষেত্রে পার্টিকুলারলি সিনিয়র এবং ইনচার্জের রেসপন্সিবিলিটি, ইনক্লুডিং আমি নিজেও, আমাদের এক্ষেত্রে আরো অনেক সতর্ক থাকা দরকার। এবং এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা যদি অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু শুধু বিপদ এড়াবো তাই নয়, কোয়ালিটিও ইমপ্রুভ করবে। তাহলে বাইরের দুনিয়াতে কিন্তু এটারই অভাব। মানে আমরা হার্ট ক্লিনিকে যারা কাজ করি, শুধু হার্ট ক্লিনিকে, দে উইল নট আন্ডারস্ট্যান্ড যে বাইরের দুনিয়াতে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কিরকম। বাইরের দুনিয়ায় ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রচন্ড একটা প্রেশারাইজ থাকে, মানে মেডিকেল কলেজগুলো থেকে শুরু করে কর্পোরেট ওয়ার্ল্ড পর্যন্ত হাইলি প্রেশারাইজড এনভায়রনমেন্ট, প্রেশার কুকারের মতন ব্যাপার সেখানে, মানে কোনো ছাড় নেই। প্রচন্ড ঝামেলা ঝঞ্ঝাট, অ্যাবিউজিং, বুলিং, গালিগালাজ করা, বেকার খাটানো, ডাবল একটা কাজ করলেও পছন্দ করো না, আবার একই কাজ করো, মানে বিশ্রী ব্যাপার সবার চলে, যেটাতে ট্রিমেন্ডাস মেন্টাল প্রেশার তাদের উপর তৈরি হয়। আমরা দুনিয়া ডাক্তারদের দেখি যারা পিজি করছে, ডিএম করছে, ইভেন তারা ছেড়ে চলে আসছে, কোর্স করতে পারছে না। নার্সিং স্টুডেন্টস, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, প্যারামেডিক্যাল স্টুডেন্টস খুবই তারা সাফার করে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে, সাংঘাতিকভাবে সাফার করে। একটা ভীতির পরিবেশ, আতঙ্ক,
যে এই যে জায়গাটা, তাহলে আমরা যখন একটা ইনস্টিটিউশনটা পরিচালনা করছি এই জায়গা থেকে যে আমরা এটা বাইরে নতুন একটা জগৎ বানাবো, তাহলে আমাদের ফাংশনিং এর সময় কিন্তু সেই জায়গাটা আমাদের অ্যাকোয়ার করতে হবে। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ, যে নেসেসিটি ইজ সাচ, তাহলে সেই জায়গা থেকে আমাদের নিজেদেরও শেখা এবং আপলিফমেন্টের দরকার। এবং মেন্টাল হেলথ প্রবলেমস হাউ টু অ্যাড্রেস দি এমপ্লয়িজ অ্যান্ড দি ট্রেনিজ, এটা আমাদের একটা এসওপি থাকা দরকার, যে আমরা আমাদের ইনস্টিটিউশনালাইজ এসওপি, যে আমরা এটা মেকানিজমটা কি আমরা ইনফরমালি করি। ইনফরমালি আমাদের যেমন আছে যে কোনো মানুষের যখন সমস্যা দেখলে ডক্টর বিপ্লব কেন্দ্রের কাছে পাঠানো হয়, ইট ইজ আওয়ার আনঅফিশিয়াল এসওপি। বিপ্লব একটা থেকে আছে তো, এটা অঘোষিত ঘোষণা, যা অলরেডি আছে এবং এটা সাকসেসফুলি রানিং 3 ইয়ার্স। এটা এবার এখানে আমাদের বার্ডেন বেড়েছে, বিপ্লবের সময় কমেছে, তাহলে নিশ্চয়ই নিউয়ার মেম্বারস উইল বি ওয়েলকাম, যে তারা এখন দায়িত্ব নেবে। তাদের ট্রেনিং দরকার, মানে এখানে একটা সেশন দরকার যে ট্রেন দ্য ট্রেনার্স, যারা এটাকে হ্যান্ডেল করবে। সেই সেশনটাও আমি ভবিষ্যতে চাইবো, যেখানে কিছু লোক যারা আরো একটু এক ধাপ এগিয়ে নিজেরা ইকুইপড হবেন, নট বিং এ সাইকিয়াট্রিস্ট, কিন্তু আমাদের অনেকটা কাজই করে ফেলা যায় ইন বিটুইন নলেজ থাকে। কারণ এখানে সাইকিয়াট্রিস্টকে পাওয়াও সমস্যা, তাদের সবার কোয়ালিটি একই রকম নয়। তাহলে আমাদের একটা এসওপি ডেভেলপ করতে হবে এবং সেটাকে ভিত্তি করে একটা ব্যাচ অফ ট্রেনার্স লাগবে এবং অ্যাসেসার্স লাগবে যারা এটাকে মেনটেন করবে। তাহলে আমরা কিন্তু ইনস্টিটিউশনটাকে আমরা সার্ভ করতে পারবো এবং আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসেও সেটা যাই আমাদের প্রফেশন হোক, আমরা আমাদের পেশেন্ট কেয়ারটাকেও ধরতে পারবো ভালো করে। এটা এই আশাটা আমরা রাখছি যে আমরা আগামী দিনে এটা করবো। ঠিক আছে, এটা বলে আজকের ক্লাসটা শেষ করছি। ঠিক আছে।